আসসালামু আলাইকুম। আই এম ডাক্তার সিরাজুল মনিরা। আমি আসলে আজকে ইনসুলিন থেরাপি নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। আহ, প্রথম কথা হচ্ছে, আজকে একটু প্র্যাকটিক্যালি যা যতটুকু আর কি বলা সম্ভব বলবো। এটা হচ্ছে ইনসুলিন আসলে একটা হরমোন। এইটা 1921 সালে ইনসুলিন আবিষ্কৃত হয়। বেন্টিং বেস্ট, ম্যাকলিওড এবং কলিপস ওনারা ইনসুলিন আবিষ্কার করেন। আর ইনসুলিন আসলে একটা লাইফ সেভিং হরমোন। এখন ইনসুলিন, আহ, এখন আমাদের যেটা মেইন কনসার্ন সেটা বলি। ব্লাড গ্লুকোজ ইজ দ্য প্রিন্সিপাল স্টিমুলেটর অফ বি সেল টু সিক্রেট ইনসুলিন। আমাদের কন্টিনিউয়াস দেখা যায় যে একটা ইনসুলিন সিক্রেশন হয়, যেটা আমাদের দেখা যায় হেপাটিক গ্লুকোজ আউটপুট টাকে মেনটেন করার জন্য, আমাদের কন্টিনিউয়াস যে একটা ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করার জন্য যে ইনসুলিনটা সিক্রেট হয়, এটাকে বলে বেজাল ইনসুলিন। বেজাল ইনসুলিন আসলে ইউজুয়ালি 24 ইউনিট পার ডে এটা সিক্রেশন হয়। আর আমরা যখন হেভি মিলগুলো খাই, তখন দেখা যায় শার্প রাইজ অফ ব্লাড গ্লুকোজ। ওই সময় আবার প্রান্ডিয়াল বা বোলাস ইনসুলিন রিলিজ হয়। এটা 24 ইউনিট পার ডে। এখন ইনসুলিন থেরাপিতে আমরা আসলে কোন কোন ক্ষেত্রে ইনসুলিন দিব? আমরা টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ইউজ করি। একিউট সিভিয়ার কমপ্লিকেশন, যেমন এমআই অথবা কোনো একিউট ইনফেকশন, or uncompensated or chronic complication or illness, যেমন পেশেন্টের সিকেডি বা স্ট্রোক এই ধরনের কিছু হয়ে গেছে, সেসব ক্ষেত্রে আমরা আসলে ইউজ করতে পারি। প্রেগনেন্সি, ল্যাকটেশন, অ্যাটলিস্ট 3 to 5 months prior to planned conception, মেজর সার্জারিতে আমরা অবশ্যই ইনসুলিন ইউজ করি। পুর গ্লাইসেমিক স্ট্যাটাস, যেটা হচ্ছে HbA1c যদি 10% অথবা তার চেয়ে বেশি হয়। সিমটোমেটিক হাইপারগ্লাইসেমিয়া। সিমটোমেটিক হাইপারগ্লাইসেমিয়া মানে আসলে পেশেন্টের যদি ক্যাটাবলিক সিমটম, মানে পেশেন্টের যদি ওয়েট লস থাকে অথবা পেশেন্টের পলিউরিয়া, পলিডিপসিয়া এই ফিচার গুলো থাকে, তাহলে আসলে সেসব ক্ষেত্রে ইনসুলিন দিয়ে শুরু করতে হবে। যদি সেটা নিউলি ডিটেক্টেড ডায়াবেটিস হয় তাহলেও, অথবা পেশেন্টের ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 16.6 অথবা পোস্টপ্রান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ 19.4 এর বেশি যদি হয়, এটা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির একটা রিকমেন্ডেশন। আর একটা হচ্ছে ওএডি ফেইলিওর, যদি ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ফেইলিওর হয়ে যায়, অথবা দেখা গেল যে HbA1c মোর দেন 7 যদি হয়, সেটা মোর দেন 50% অফ ম্যাক্সিমাম ডোজ অফ সালফোনাইল ইউরিয়া এবং ম্যাক্সিমাম টলারেবল ডোজ অফ সেন্সিটাইজার ইউজ করার পরেও যদি HbA1c 7 এর বেশি হয়, সেটাকে আসলে ওএডি ফেইলিওর। ইনসুলিন ইউজ করার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট। তবে এটা আসলে ডোজিং বা হচ্ছে মিল প্যাটার্নের উপর নির্ভর করে। এটা ওইভাবে যে মিল প্যাটার্ন এবং ডোজিং ঠিক রাখলে সবসময় যে এরকম হবে তা না। ওয়েট গেইন কিছুটা হয়, পেরিফেরাল ইডিমা, হাতে পায়ে কিছুটা পানি আসে, তবে সেটা সাময়িক, এটা চলে যায়। আর অ্যালার্জি হতে পারে। আগে যখন পরসাইন অথবা বোভাইন ইনসুলিন ব্যবহার করা হতো, তখন এই অ্যালার্জিক রিয়াকশন গুলো ছিল। তো এখন যে ইনসুলিন গুলো ব্যবহার করা হয়, হিউম্যান বা অ্যানালগ, এগুলোতে আসলে এরকম অ্যালার্জির খুবই কম। আর একটা জিনিস হচ্ছে লাইপো অ্যাট্রফি হয়, এটা লাইপো ডিস্ট্রফি হয়। এটা লাইপো অ্যাট্রফি, লাইপো হাইপারট্রফি দুই রকমই হতে পারে। লাইপো অ্যাট্রফিটা আসলে দেখা যায় এটা একটা অ্যালার্জিক রিয়াকশন। যে জায়গায় ইনসুলিন দেওয়া হয় সেই জায়গার ফ্যাট একেবারেই থাকে না। আর লাইপো হাইপারট্রফি হচ্ছে একই জায়গায় যদি বারবার ইনসুলিন দেওয়া হয়, তাহলে সেখানে লাইপোজেনেসিস হয় এবং দেখা যায় ওই জায়গাটাতে গোটা হয়ে যায়। ওই সময় দেখা যায় ভ্যারিয়েবল রেট অফ ইনসুলিন অ্যাবজর্পশন হয়। এটা আসলে তখন দেখা যায় যে হাইপো হয়ে যেতে পারে বা ইনসুলিন অ্যাবজর্পশন ঠিক মতো হয় না, এই জন্য ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে সমস্যা হয়। আর হাইপোক্যালেমিয়া হয় সাধারণত যখন আমরা আইভি ইনসুলিন ইউজ করি, তখনই হয়। এটা অবশ্য আমরা কমব্যাট করার জন্য এটা আমরা যখন রোগীদেরকে অপারেশনের সময় আইভি ইনসুলিন বা একিউট অবস্থায় আইভি ইনসুলিন দিই, তখন হাইপোক্যালেমিয়া হয়। এটা সবসময়
মানে সাবকিউটিনিয়াস ইনসুলিন ইউজ করলে এটা হয় না। তবে আরেকটা হচ্ছে যে ইনসুলিন নিউরাইটিস, দেখা যায় যে যাদের অনেক বেশি ব্লাড গ্লুকোজ থাকে তাদের হচ্ছে ফাস্ট কন্ট্রোল করার জন্য যখন আমরা চেষ্টা করি তখন দেখা যায় তাদের যে নিউরনের যে সেল মেমব্রেন থাকে সেখানে অসমোলারিটি চেঞ্জ হয়, এই জন্য পেশেন্টের বার্নিং টিংলিং এগুলো হতে পারে, এটাকে বলে ইনসুলিন নিউরাইটিস। আমাদের দেশে যেসব ইনসুলিন অ্যাভেলেবেল সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় মেইনলি। একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন, এটা হচ্ছে অ্যানালগ ইনসুলিন। হিউম্যান ইনসুলিনের আবার তিন ধরনের আছে, সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বা রেগুলার ইনসুলিন, যেটা আসলে পানির মতো স্বচ্ছ, এটা খাবার 30 মিনিট আগে দিতে হয়, এটা ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে গিয়ে 6 থেকে 8 ঘন্টা। আর যেটা এনপিএইচ বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এটা ঘোলা একটা ইনসুলিন, এটা খাওয়ার 30 মিনিট আগে দিতে হয়, এটা ডিউরেশন অফ অ্যাকশন 12 থেকে 18 ঘন্টা। আর হিউম্যান প্রিমিক্সড ইনসুলিন একটা আছে, সেটা আসলে 3 ধরনের কম্বিনেশন, 30-70, 25-75, 50-50, এখানে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের কম্বিনেশন ইউজ করা হয়। আর অ্যানালগ ইনসুলিন যেটা, অ্যানালগ ইনসুলিনের মধ্যে র্যাপিড অ্যাক্টিং, লং অ্যাক্টিং এবং অ্যানালগ প্রিমিক্স ইনসুলিন। যেগুলো র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন এগুলো খাবার 5 মিনিট আগে থেকে শুরু করে খাওয়ার 15 মিনিট পর পর্যন্ত দেয়া যায়, আর 3 থেকে 4 ঘন্টায় ডিউরেশন অফ অ্যাকশন। আর লং অ্যাক্টিং যেটা, এর কোনো স্পেসিফিক টাইমে দেওয়ার ব্যাপার নাই, খাবারের সাথে কোনো রিলেশন নাই, ইউজুয়ালি আমরা রাত 9টার সময় যদি দিতে পারি অথবা রাত 10টার সময় দিতে পারি। এখন যেটা হচ্ছে যে অ্যানালগ প্রিমিক্স ইনসুলিন গুলোর মধ্যে হচ্ছে এগুলো আসলে খাবার 5 মিনিট আগে দিতে হবে। এখন একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে যে শর্ট অ্যাক্টিং বা রেগুলার যে ইনসুলিন গুলো পাওয়া যায় এগুলো হিউমুলিন আর, যেটা হচ্ছে এলাই লাইলি কোম্পানি, অথবা জেনসুলিন আর, ম্যাক্সুলিন আর, অথবা অ্যাক্ট্রাপিড নভো নর্ডিস্কের, এই নামে পাওয়া যায়। আর যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বা এনপিএইচ, সেটা হচ্ছে নভো নর্ডিস্কেরটা হচ্ছে ইনসুলেটার, আর ম্যাক্সুলিন আর, অথবা এলাই লাইলির হিউমুলিন এন, অথবা জেনসুলিন এন, এই নামে পাওয়া যায়। আর যেটা হিউম্যান প্রিমিক্সড, সেটা মিক্সটার 30-70 অথবা জেনসুলিন 30-70, এই নামে পাওয়া যায়। আর যেটা র্যাপিড অ্যাক্টিং যে ইনসুলিন যেগুলো অ্যানালগ, এগুলোর মধ্যে হচ্ছে অ্যাসপার্ট আছে, লিসপ্রো আছে, গ্লুলাইসিন। এগুলো আসলে যেটা হচ্ছে গিয়ে অ্যাসপার্ট সেটা হচ্ছে নভোর্যাপিড, যেটা হচ্ছে এপিড্রা সেটা গ্লুলাইসিন। আর লং অ্যাক্টিং যে ইনসুলিন সেগুলোর মধ্যে আসলে ডেটেমির, ডিগ্লুডেক, গ্লার্জিন। গ্লার্জিন পাওয়া যায় ল্যান্টাস নামে, ডেটেমিরটা পাওয়া যায় লেভেমির নামে, আর ডিগ্লুডেকটা হচ্ছে ট্রেসিবা নামে পাওয়া যায়। অ্যানালগ যেগুলো প্রিমিক্স ইনসুলিন সেগুলো হিউমালগ মিক্স অথবা নভোমিক্স এর নামে পাওয়া যায়। এখন আমাদের যতগুলো ইনসুলিন ইনসুলিন যে আমরা একটা পেশেন্টকে ইনসুলিনের যে ইনসুলিনের রেজিমেন নিয়ে একটা কথা বলার, সেটা হচ্ছে ইনসুলিন রেজিমেনটা আমাদের আসলে 5 ধরনের ইনসুলিনের রেজিমেন আছে। বেজাল অনলি রেজিমেন, যে ইনসুলিনে দেখা যায় শুধু বেজাল ইনসুলিন দেয়া হয়। বেজাল ইনসুলিন মানে যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের হেপাটিক গ্লুকোজ আউটপুট এটা কন্ট্রোল করে। এরপর বেজাল প্লাস, বেজাল বোলাস, স্প্লিট মিক্সড, প্রি মিক্সড, এই 5 ধরনের ইনসুলিনের রেজিমেন আছে আমাদের। এখন সবচেয়ে পপুলার ইনসুলিন রেজিমেন হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন রেজিমেন। এখন এই প্রিমিক্সড ইনসুলিন রেজিমেনটা সবচেয়ে বেশি পপুলার, এটার দুইটা কারণ। একটাই কারণ যেটা হচ্ছে যে এটা আসলে 2 বেলা প্রিক করা যায়, 2 বেলা প্রিক করলে হয়, এই জন্য আমরা এটা দেই। তবে এটার সুবিধা 2 বেলা প্রিক করা, কিন্তু এটার অসুবিধা হচ্ছে যে এটাতে ফাইন টিউনিংটা পসিবল হয় না, আর রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া থাকে। যেমন একটা প্রিমিক্সড ইনসুলিন, যেটা যেমন আমরা যদি মিক্সটার 30-70 কথাই ধরি, যদি আমরা কোনো পেশেন্টকে 18 ইউনিট সকালে আর রাতে যদি আমরা 16 ইউনিট দিই, এই 18 ইউনিট যে আমরা সকালবেলা পেশেন্টকে দিচ্ছি এইটা পেশেন্টের ফাস্টিং এবিএফ কন্ট্রোল করবে এবং আফটার লাঞ্চ কন্ট্রোল করবে।
আর এই রাতের যে 16 ইউনিট ইনসুলিন, এটা আফটার ডিনার এবং ফাস্টিংটা কন্ট্রোল করবে। এখন কোনো পেশেন্টের যদি দেখা যায় এবিএফটা ভালো কিন্তু পেশেন্টের আফটার লাঞ্চটা বেশি আছে, আমরা যদি এই ডোজটা বাড়াই দিই, 18টাকে আমরা 22 করে দিই, তাহলে দেখা যাবে পেশেন্টের ঠিকই হচ্ছে গিয়ে এবিএফটা পেশেন্টের ভালোই কন্ট্রোল করতে পারবো আমরা যদি এবিএফ বেশি থাকে, কিন্তু সে আফটার লাঞ্চের আগে গিয়ে হাইপো হয়ে যায়। এই জন্য এটা সমস্যা। আর একটা জিনিস হচ্ছে যে এই পেশেন্ট যেহেতু 2 বেলা ইনসুলিন পাবে, এটার মেইন প্রবলেমটাই হচ্ছে যে পেশেন্টের দুপুর বেলার ইনসুলিনটা আমি একবারই সকালে দিচ্ছি। সুতরাং যাদের মিল প্যাটার্নটাতে সমস্যা, যাদের মিল প্যাটার্নের সমস্যা, তারা কিন্তু আসলে এটা কন্টিনিউ করতে পারবে না। এটা একটা প্রবলেম। আর একটা জিনিস হচ্ছে ফাইন টিউনিংটা পসিবল হয় না। এখন আমরা যখন একটা পেশেন্টের ইনসুলিন শুরু করব, আমরা আসলে পেশেন্টের বেজাল ইনসুলিন শুরু করি। বেজাল ইনসুলিন শুরু করাটাই আসলে আইডিয়াল, এবং বেজাল ইনসুলিন শুরু করার নিয়ম হচ্ছে 0.1 to 0.2 ইউনিট পার কেজি পার ডে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথমে আমরা ফাস্টিং ইনসুলিনটা কন্ট্রোল করব, এবং ফাস্টিং ইনসুলিনটা কন্ট্রোল করার জন্য আমাদের ফাস্টিং যে টার্গেটটা সেটা অ্যাচিভ করার জন্য আমরা 2 ইউনিট করে বাড়াবো 3 দিন পর পর। এরপর যখন ফাস্টিংটা আমাদের অ্যাচিভ হয়ে যাবে, তখনও যদি আমাদের দেখি যে পোস্ট প্রান্ডিয়ালটা টার্গেটের মধ্যে আসতেছে না, তখন আমাদেরকে বোলাস ইনসুলিন অ্যাড করতে হয়। এটা আমরা 4 ইউনিট পার ডে করে শুরু করতে পারি, অথবা 10% অফ বেজাল ডোজ হিসেবে শুরু করতে পারি। এটা আমাদেরকে টাইট্রেশন করতে হবে। তবে আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেননা আমাদের রোগীরা দেখা যায় আমাদেরকে একবার ভিজিটে আসার পরে 3 দিন পরে আবার আসা পসিবল হয় না। এই জন্য আমরা দেখা যায় সাধারণত বেজাল বোলাসটাই শুরু করে দিই। একটা পেশেন্টের এখানে একটা সিনারিও, পেশেন্টের ওজন 80 কেজি, পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার 12.6, আফটার ব্রেকফাস্ট 14.6, HbA1c 11। পেশেন্টকে যদি আমরা বেজাল বোলাস ইনসুলিন রেজিমেন্টটা শুরু করি, তাহলে এটা আমরা 8টার দিকে যদি আমরা সাবকিউটেনিয়াস 9টার সময় যদি দেই 8 ইউনিট, তারপরে আমরা এটা 2 ইউনিট করে 3 দিন পর পর বাড়াই। ফাস্টিংটা যখন টার্গেটে চলে আসবে, তখন আমরা হচ্ছে গিয়ে পোস্ট প্রান্ডিয়ালটাকে নিয়ে ভাব। আর অনেক সময় দেখা যায়, যেটা বললাম, আমাদের দেশে আসলে সম্ভব হয় না, তখন সেক্ষেত্রে আমরা একবারই শুরু করে দিতে পারি। যেহেতু পেশেন্ট যদি আসাটা 6 মাস পর একবার আসছে, আবার 6 মাস পর আসবে বা 2 মাস পর আসবে, তখন আমরা এভাবে শুরু করি। এখন ইনসুলিন আমরা আসলে কোন কোন জায়গায় দিতে পারি? ইনসুলিন আমরা আসলে দেই, এটা আসলে পেরি আমব্লিকাল রিজিয়নে আমরা ইনসুলিন দেই। তারপর আপার অ্যান্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ বোথ থাই অ্যান্ড আপার আউটার আর্মস, এগুলোতে আমরা ইনসুলিন দিতে পারি। ইনসুলিন দেওয়ার নিয়ম হচ্ছে আসলে একটা সাইটকে আমরা আসলে 1 মাস ধরে কাভার করলে ভালো হয়, এবং আমরা যখন নাভির চারপাশে দিব, পুরো 1 মাসে নাভির চারপাশেই দিব। নাভি থেকে 2 আঙ্গুল সরায় আমরা ইনসুলিন দেওয়া শুরু করব। এটা আমরা হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমরা পুরোটা কাভার করব। এরপর সকালে যদি আমরা এখানে দেই, রাতে আমরা এখানে দিলাম, তারপর দুপুরে আরেক জায়গায় দিলাম। আবার যদি আমরা থাইটা আবার আরেক মাস কভার করব, আর্মটা আরেক মাস কভার করব, এসব করলে আসলে পেশেন্টের লাইফ সাইড ইফেক্ট গুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন যেটা হচ্ছে, আমরা যে আসলে আমাদের যেটা হয় ইনসুলিনের আসলে যে এতগুলো রেজিমেন, এর মধ্যে সবচেয়ে পপুলার তো প্রিমিক্সড। আর যাদের ব্লাড সুগার কন্ট্রোল হয় না, বা যাদের খাওয়ার প্যাটার্নটা ভালো না, বা যারা খাবারের নিয়মটা মেনে চলতে পারেন না, তাদের ক্ষেত্রে তো আমরা আসলে, যারা অ্যাফোর্ড করতে পারে না বেজাল বোলাস, তাদের ক্ষেত্রে অথবা হসপিটালে আমরা কিন্তু স্প্লিট মিক্সড রেজিমেন্টটা ইউজ করি। স্প্লিট মিক্সড রেজিমেন্টের ব্যাপারটা হচ্ছে যে এখানে সলুবল বা রেগুলার ইনসুলিন, যেটা পানির মতো স্বচ্ছ, সেটা প্রথমে দিতে হবে। তারপরে আমরা ঘোলা ইনসুলিনটা নিব। ইনসুলিন ঢোকানোর পরে সিরিঞ্জটাকে আর আমরা শেক করব না। ইনসুলিন সাধারণত আমরা দেখা যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এভাবে ইনসুলিনটাকে শরীরের ভিতরে দেই, এবং দেওয়ার পরে আমরা সাথে সাথে ইনসুলিনের সিরিঞ্জটাকে টেনে নিব। আমরা কমপক্ষে
10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ওয়েট করি যেন ব্যাক ফ্লো না হয়। আর যদি একেবারে লিন অ্যান্ড থিন পেশেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা আসলে লিন অ্যান্ড থিন পেশেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আসলে লিন অ্যান্ড থিন পেশেন্ট হলে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইনসুলিন যে আমরা ইউজ করি, এখানে আসলে স্টোরেজ টেকনিকেরও একটা ব্যাপার আছে, যেটা আমি আমার স্লাইডে অবশ্য উল্লেখ করিনি। সাধারণত আমরা ইনসুলিন স্টোরেজ যে করব, এটা 25 ডিগ্রি টেম্পারেচারের নিচে রাখাটাই হচ্ছে আইডিয়াল। কিন্তু আমাদের দেশে আসলে 25 ডিগ্রি টেম্পারেচার সাধারণত সবসময় থাকে না, এজন্য আমরা নর্মাল রেফ্রিজারেটরে ইনসুলিন রেখে দিতে পারবো। এবং নর্মাল রেফ্রিজারেটরে ইনসুলিন রেখে দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আমরা এটা বের করার 15 থেকে 20 মিনিট পরে আমরা ইনসুলিনটা আমাদের দিব। আর একটা জিনিস হচ্ছে, যাদের বাসায় রেফ্রিজারেটর নাই বা এই ধরনের গ্রামে যারা থাকেন, তাদের ক্ষেত্রে আমরা আসলে একটা শুকনা কাপড়ের মধ্যে ইনসুলিনটাকে পেঁচায় আমরা এটাকে মাটির হাঁড়ি বা মাটির কিছুর মধ্যে রেখে আলমারির তলে বা খাটের তলে, মানে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এমন একটা জায়গায় আমরা এটা রাখতে পারি। আচ্ছা, এবার আমি একটা সিনারিও বলতে চাচ্ছিলাম, হচ্ছে যে 42 ইয়ার্স ওল্ড বিজনেসম্যান, তিনি ডায়াপ্রো এমআর, যেটা হচ্ছে একটা সালফোনাইল ইউরিয়া, এটা উনি পাচ্ছিলেন সকালে একটা, আর মেটফর্মিন পাচ্ছিলেন 500 মিলিগ্রাম 2 বেলা। এখন ওনার ফাস্টিং প্লাজমা গ্লুকোজ দেখা যাচ্ছে 17.6, আর পোস্ট প্রান্ডিয়ালটা 21.5, HbA1c 11.5। ওনার ক্রিয়েটিনিন ভালো, ওনার বডি ওয়েট বেশি, পেশেন্টের লাইফস্টাইল ইরাট। এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে পেশেন্টের অবশ্যই পেশেন্টকে আমাদের ইনসুলিন দিতে হবে। আমাদের ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের যেহেতু HbA1c 11.5 এর উপরে আছে, তাহলে আমাদেরকে অবশ্যই পেশেন্টের ইনসুলিন দিতে হবে। সাথে পেশেন্টের পোস্ট প্রান্ডিয়াল এবং পেশেন্টের যে ফাস্টিং, দুইটাই হচ্ছে কি আমাদের যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যে রিকমেন্ডেশন তার চেয়ে বেশি আছে। এই জন্য আমরা এই পেশেন্টটাকে ইনসুলিন দিব। এখন একটা পেশেন্টের ইনসুলিন যে আমরা দিব, এটা দিতে গেলে তো আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করবে। এটাকে আমরা এই পেশেন্টটা যেহেতু বিজনেসম্যান, যদি ওনার অ্যাফোর্ড করতে পারে, ওনার জন্য বেস্ট রেজিমেন হচ্ছে বেজাল বোলাস ইনসুলিন রেজিম। এবং ওনার বডি ওয়েট অনুযায়ী আমরা 70 কেজি যদি ওনার বডি ওয়েট হয়, তাহলে আমরা ওনাকে 0.2 করে যদি ধরি, তাহলে আমরা ওনাকে টোটাল 14 ইউনিট আমরা ওনার বেজাল ইনসুলিন শুরু করব। তারপরে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে ফাস্টিংটাকে কন্ট্রোল করব। দেন ফাস্টিংটা কন্ট্রোল হয়ে গেলে পোস্ট প্রান্ডিয়াল গুলো টার্গেটের চেয়ে বেশি থাকলে আমরা ওনার বোলাস ইনসুলিন শুরু করব। আর যদি ওনার জন্য বারবার ফলো আপে আসা পসিবল না হয় বা ওইরকম ইনসুলিন নিজে থেকে শুরু মানে ফলো আপটা ডিফিকাল্ট হয়, তাহলে আমরা একবারই নভোর্যাপিড শুরু করে দিব। সেক্ষেত্রে আমরা ওনার নভোর্যাপিড, এটা আমরা আসলে 4 ইউনিট অথবা 10% অফ বেজাল ডোজ হিসেবে শুরু করে দিতে পারি। আচ্ছা, আমার যেটা হচ্ছে যে আমার স্লাইডের মধ্যে মোটামুটি এটাই ছিল। এখন কারো কোনো কোশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারি। ইনসুলিন স্টার্টিং এর বিষয়টা সামারাইজ করে বললে ভালো হতো। আচ্ছা, ইনসুলিন স্টার্টিং এর ব্যাপারটা আসলে আমরা ইনসুলিন শুরু করব পেশেন্টের কতগুলা ফ্যাক্টরের উপরে। প্রথমটা হচ্ছে যে পেশেন্টের আসলে রেজিমেন্টটা আমরা কোনটা দেব। প্রথমে কথা হচ্ছে আমাদের পেশেন্টের আসলে ইনসুলিন লাগবে কিনা, ইনসুলিনের ইন্ডিকেশন আছে কিনা। আমি তো ইনসুলিনের যে ইন্ডিকেশন গুলো বলেছি এখানে সেটা আছে। এখন সেকেন্ড হচ্ছে আমরা কোন রেজিমটা চুজ করব। রেজিম চুজ করার জন্য তো আমাদের পেশেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, পেশেন্টের আসলে এডুকেশন লেভেল, এগুলো সবই কাজ করে। তারপর পেশেন্টের কতটুকু ডোজ লাগবে, পেশেন্টের আসলে বডি ওয়েটের উপরে ডোজ নির্ভর করবে। আমাদেরকে টোটাল ডেইলি ডোজটা আগে বের করতে হবে।
আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ওই যে ইনসুলিন শুরু করার ব্যাপার, এখন আমাদের যেটা হয় ইনসুলিন যে আমরা শুরু করব, যদি আমরা ইনসুলিন বেসাল বোলার শুরু করি, একটা পেশেন্টের ওয়েট যদি 70 কেজি হয়, আর পেশেন্টের, আমি যদি পেশেন্টকে মনে করি যে পেশেন্টের বডি ওয়েট যদি 70 কেজি হয়, পেশেন্ট সাধারণত আসলে ইনসুলিনের যে ডোজিংটা এমনি এভাবে বলা আছে, কোন ভ্যারি করে আসলে, কোথাও কোথাও বলা আছে 0.1 to 0.2 ইউনিট বেসাল ইনসুলিনের ক্ষেত্রে। আবার অবেসিটি যাদের থাকে বা যাদের ইনসুলিন সেন্সিটিভিটি কম থাকে, রেজিস্ট্যান্স বেশি থাকে, তাদের ক্ষেত্রে একটু বেশি করে ডোজ শুরু করতে হয়। তো আমি যদি অ্যাভারেজ এটা চিন্তা করি যে কোনো একটা পেশেন্টের ওয়েট 70 কেজি এবং তার, তাহলে আমরা যদি 0.2 to 0.5 ইউনিট পার কেজি পার ডে করে শুরু করার হিসাবে, অথবা যদি এভাবে চিন্তা করি পেশেন্টের বডি ওয়েট 70 কেজি, আমি 0.5 ইউনিট পার কেজি বডি ওয়েট পার ডে এভাবে শুরু করব, তাহলে পেশেন্টের টোটাল যে রিকোয়ারমেন্ট হবে সেটা যদি 35 বা 36 ইউনিট হয়, এই 36 ইউনিট ইনসুলিনটা আমি যদি বেসাল বোলাস রেজিমেনে দেই, তাহলে আমি 50% বেসাল ইউজ করব আর 50% বোলাস ইউজ করব। তার মানে হচ্ছে 36 ইউনিটের মধ্যে 18 ইউনিট হচ্ছে গিয়ে বেসাল, 18 ইউনিট হলো গিয়ে বোলাস। এখন তার মানে হচ্ছে ল্যান্টাস বা গ্লার্জিন যেটা যদি দিতে চাই আমি, তাহলে রাতের বেলা আমি গ্লার্জিনটা আমি 18 দিব, আর যে বাকি যে 18 ইউনিট থেকে যাচ্ছে এটা আমি 4 4 4, অথবা আমি 8 8, এটা আমি 6 6 6, 3 6 18 এভাবে দিলাম। তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি আমার আহ এটা হচ্ছে বেসাল বোলাস রেজিমেন, যে টোটাল যে পেশেন্টের ডেইলি রিকোয়ারমেন্ট তার 50% বেসাল আর 50% বোলাস। আর যদি পেশেন্টের, আমি ওই 36 রিকোয়ারমেন্টই পেশেন্টের টোটাল ইনসুলিন, এটাকে যদি আমি স্প্লিট মিক্স রেজিমেনে ইউজ দিতে চাই, তাহলে আমাকে 2/3 দিতে হবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর বাকিটা আমাকে দিতে হবে শর্ট অ্যাক্টিং। এখন 2/3 যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, সেটা হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে 24 ইউনিট হচ্ছে গিয়ে আমার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর শর্ট অ্যাক্টিং যেটা সেটা হচ্ছে গিয়ে 12। তাহলে শর্ট অ্যাক্টিং গুলার মধ্যে তো আহ, হচ্ছে কি ম্যাক্সুলিন বা হিউমুলিন আর, আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে ম্যাক্সুলিন বা হিউমুলিন এম। এখন আমরা যে টোটাল যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর যে 2/3, যেটা হচ্ছে 24 ইউনিট, এই 24 ইউনিটটাকে আমরা আবার এটাকে ভাগ করতে হবে। এটার মর্নিং ডোজটা 2/3 হবে, আর রাতের ডোজটা হচ্ছে গিয়ে 1/3 হবে। তার মানে 24-এর 16 দিব আমরা সকালবেলায়, আর বাকি হচ্ছে গিয়ে আমরা, বাকি যেটা থাকতেছে, বাকি যে 8 ইউনিট, এটা আমরা দিব রাতে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর। আর যেটা শর্ট অ্যাক্টিং যেটা 12 ছিল বাকি, এইটা আমরা সকালে দিব 2/3। তার মানে যদি আমরা এটা 2 বেলা দেই, মানে যদি আমরা স্প্লিট মিক্স রেজিমেন ইউজ করি, স্প্লিট মিক্স রেজিমেন ইউজ করলে আমরা যদি সকালে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর 16 আর 0 8 এটা দিব, আর রাতে যদি আমরা শর্ট অ্যাক্টিং এর চিন্তা করি, তাহলে রাতে দিব আমরা 4, আর সকালে দিব হচ্ছে গিয়ে আমরা 8। এটা হচ্ছে স্প্লিট মিক্সড রেজিমেনে যদি আমরা যাই তাহলে এভাবেই দিব। আর যদি প্রিমিক্সড হয়, তাহলে আমরা 24 ইউনিট সকালে দিব আর রাতে দিব আমরা 12 ইউনিট। এটাই হচ্ছে গিয়ে ইনসুলিন ইনিশিয়েশনের রেজিম। আর কোনো কিছু? তাহলে ম্যাডাম, আপনারা শর্ট অ্যাক্টিং কোন সময় দেন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কোন সময় দেন, আর লং অ্যাক্টিংটা কোন সময় দেন? এই আচ্ছা, বিষয়টা শর্টলি বললে ভালো হতো। শর্ট অ্যাক্টিং যেটা, শর্ট, ব্যাপারটা হচ্ছে যে আপনার শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এই টার্মটা আসলে কনভেনশনাল ইনসুলিনের জন্য। কনভেনশনাল ইনসুলিন এই জিনিসটা আমি আসলে মিস করে গেছি, আমি বলি। যেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে যে ইনসুলিন পাওয়া যায়, এটা হচ্ছে 2 ধরনের ইনসুলিন, একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে কি অ্যানালগ। তো কনভেনশনাল ইনসুলিন মানে হচ্ছে এটা আমাদের বডিতে যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে ইনসুলিনের, সেইটাই সেম, মানে যে এ চেইনের মধ্যে যে 20টা অ্যামাইনো অ্যাসিড আর 21টা অ্যামাইনো অ্যাসিড, আর বি চেইনের মধ্যে যে 30টা অ্যামাইনো অ্যাসিড এবং ডাইসালফাইড বন্ড, এইটা আমরা একটা রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে হচ্ছে গিয়ে ওই ল্যাক্টোব্যাসিলাস বা অন্য কোনো ইস্টের মধ্যে ঢুকায় আমরা হিউম্যান ইনসুলিনের সেম ইনসুলিন তৈরি করতেছি। এইটা হচ্ছে কনভেনশনাল ইনসুলিন।
কনভেনশনাল ইনসুলিনের ভ্যারিয়েশনের মধ্যে হচ্ছে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা হচ্ছে ঘোলা এবং এটা ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনটা হচ্ছে, সরি, শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা পানির মতো স্বচ্ছ, আর যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সেটা হচ্ছে ঘোলা। এখন এগুলো হচ্ছে কনভেনশনাল ইনসুলিন। এগুলার যেটা সুবিধা সেটা হচ্ছে এগুলার খরচ কম, এবং এই জন্য এটা আমরা দিতে পারি। কিন্তু আর যেটা এদের মধ্যে হচ্ছে শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন লং অ্যাক্টিং, যে লং অ্যাক্টিংটা আসলে অ্যানালগ ইনসুলিন। যেটা হয় অ্যানালগ ইনসুলিনের মধ্যে আমরা আসলে হিউম্যান অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ করে এটাকে আসলে অ্যানালগ ইনসুলিন তৈরি করা হয়েছে। এটা একেবারেই নতুন ইনসুলিন, নতুন মানে আমাদের দেশে আসছে তাও 5-7 বছর হয়ে গেছে। কিন্তু এটা অ্যানালগ ইনসুলিন সব দিক দিয়েই ভালো, কিন্তু অ্যানালগ ইনসুলিনের সুবিধা যেটা সেটা হচ্ছে এইটাতে আসলে হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা খুবই কম। এবং এটার সবচেয়ে আরেকটা সুবিধা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ইনসুলিন যেরকম ভাবে পুরা সময়টা 24 ঘন্টা কাভার করে, এই ইনসুলিন গুলা 24 ঘন্টা এবং এর মধ্যে একটা 42 ঘন্টাও কাভার করতে পারে। কিন্তু এদের অসুবিধা হচ্ছে এদের খরচ অনেক বেশি। যেখানে আমরা হিউম্যান ইনসুলিন ব্যবহার করলে 2000 বা টাকার মধ্যে 1 মাস চলে যাবে, সেখানে অ্যানালগ ইনসুলিন ইউজ করলে 5 থেকে 7 হাজার টাকার মতো লাগবে। আর এই অ্যানালগ ইনসুলিন ইউজ করলে প্রিক করতে হয় বেশি, 4 বেলা দিতে হয়। এটাই সমস্যা। অ্যানালগ ইনসুলিনের মধ্যে হচ্ছে লং অ্যাক্টিং, আর কনভেনশনাল ইনসুলিনের মধ্যে হচ্ছে শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ম্যাডাম অ্যানালগ যদি লং অ্যাক্টিং থাকে, আমরা তো সাধারণত জানি যে গ্লার্জিন অথবা ডেটিমির এগুলা হুম, সাধারণত তো ওয়ান্স ডেইলি দেয়া হয় রাতের জি, বেলা। হ্যাঁ, আর শর্ট অ্যাক্টিং যেটা বলেন যে কনভেনশনাল, র্যাপিড এটা তো অ্যাক্টিং, 4 বেলা। র্যাপিড। র্যাপিড অ্যাক্টিং এগুলো তো হ্যাঁ, 3 বেলা এরকম। হুম, জি, জি, এটাই। হ্যাঁ। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এখন যেমন এফপিএস যদি 22 থাকে একটা পেশেন্টের, সেক্ষেত্রে আপনারা কোনটা শুরু করবেন? মানে A1C 22? এইচ মানে ফাস্টিং ব্লাড সুগার 22 এরকম আচ্ছা, একটা হ্যাঁ, পেশেন্টকে পাওয়া গেল। ফাস্টিং 22 আর পেশেন্টের অন্য কোনো পোস্টপ্রান্ডিয়াল কত? প্রোস্পান্ডিয়াল 27 এরকম যদি পাওয়া যায় আর কি। হ্যাঁ, এরকম যদি হয়, ওই যে আমি যেটা দেখাইছিলাম, মানে আমাদের যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির একটা রিকমেন্ডেশন আছে, যদি ফাস্টিংটা 16.6-এর বেশি হয় আর পোস্টপ্রান্ডিয়ালটা যদি 19.4-এর বেশি হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ইনসুলিন শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনারা কোন ইনসুলিনটা শুরু করবেন ওই পেশেন্টকে? এই পেশেন্টের জন্য সবচেয়ে ভালো হয় যেটা আমি বললাম, যে অ্যানালগ ইনসুলিন, যেটা ব্যাজাল বোলাস রেজিমেন, এটা শুরু করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু রোগীর যদি অ্যাফোর্ড করার ক্ষমতা না থাকে তাহলে আমরা অন্যগুলা চিন্তা করব। তাহলে কি সেক্ষেত্রে আপনারা শর্ট অ্যাক্টিং এটা চিন্তা করবেন? না, ব্যাপারটা হচ্ছে আমরা কখনোই শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে শুরু করব না। আমাদের মানে মানে ডায়াবেটিস কন্ট্রোলের মেইন টার্গেটই হচ্ছে আমরা আগে ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা কন্ট্রোল করব। ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা কন্ট্রোল করতে গেলে অবশ্যই আমাকে একটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অথবা একটা লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করতে হবে। কিন্তু এই শর্ট ক্ষেত্রে অ্যাক্টিং ম্যাডাম ইনসুলিন দিয়ে শুধুমাত্র আমরা, লং অ্যাক্টিং এর প্রাইসটা তো অনেক বেশি, পেশেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তাহলে আপনি আপনারা কি ইউজ করবেন? করবেন না। ফিনান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয় সে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইউজ করবে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা হচ্ছে আপনার কি বলে, ওই হিউমুলিন এন অথবা ইনসুলেটার, এটার দাম তো বেশি না, এটা 410-15 টাকা দাম হবে, এটা বেশি না। যদি সে অ্যাফোর্ড করতে না পারে সে অবশ্যই অ্যানালগ ইনসুলিন ব্যবহার করবে না। কিন্তু শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে কোনো পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল করা শুরু করব না। আমাদের ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা বা যেটাই হোক, আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের মেইন টার্গেটই হচ্ছে আমরা আগে ফাস্টিংটা কন্ট্রোল করব। ফাস্টিং কন্ট্রোল করার পরে আমরা পোস্টপ্রান্ডিয়ালের দিকে চিন্তা করব, এটাই নিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হচ্ছে হ্যাঁ, আমরা তো সাধারণত যেসব পেশেন্টের ফার্স্টেই ইনসুলিন ইন্ডিকেটেড না থাকে অ্যাবসলিউটলি, তাদেরকে আমরা ড্রাগ দিয়ে ট্রাই করি। হুম, তো এই ক্ষেত্রে যখন আমাদের কম্বাইন্ড ড্রাগ গুলো ফেইল্ড হয় তখন আমরা ইনসুলিনে চলে যাই। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা পেশেন্ট ফর এক্সাম্পল যদি মেটফরমিন, এম্পাগ্লিফ্লোজিন সাথে হয়তো একটা গ্লিপটিন পাচ্ছে, তারপরে আমরা দেখলাম যে তাকে হচ্ছে না, ইনসুলিনে যেতে হবে, তখন আমরা ইনসুলিন শুরু করার সময় এই ড্রাগ গুলো সবগুলি কি রেখে দিব, নাকি যেহেতু ইনসুলিন অনেক বেশি এফিকেসি শো করবে যার কারণে আমরা শুধু সেন্সিটাইজার হিসেবে মেটফরমিনটা রেখে বাকিগুলো অফ করতে পারি?
এটা জানতে চাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যে এম্পাগ্লিফ্লোজিনের কথা যেটা বললেন, এখন এম্পাগ্লিফ্লোজিন এমন একটা নতুন ড্রাগ যেটা হচ্ছে আমাদের সিকেডি পেশেন্ট অথবা দেখা গেল যাদের এসসিভিটি রিস্ক আছে তাদের ক্ষেত্রে এই ড্রাগটা হচ্ছে এগুলার প্রোগ্রেশনটাকে কমায় বা এই ইনডিউসড যে মর্টালিটি সেটা কমায়। এখন এইটা না যে আমরা কোনো পেশেন্টের এম্পাগ্লিফ্লোজিন দিলে ইনসুলিন মানে যদি পেশেন্টের এম্পাগ্লিফ্লোজিন দেওয়ার ইন্ডিকেশন থাকে, ঠিক আছে, পেশেন্টের ধরেন সিকেডি আছে, এখন পেশেন্টের আর্লি স্টেজ অফ সিকেডি আছে, আমি এম্পাগ্লিফ্লোজিনও দিলাম কিন্তু পেশেন্টের হয়তো বা কন্ট্রোল হচ্ছে না, অথবা পেশেন্টের মেটফরমিনও দিলাম, মেটফরমিন আর এম্পাগ্লিফ্লোজিন দিলাম, কন্ট্রোল হচ্ছে না, সাথে আমরা একটা বেজাল ইনসুলিন শুরু করে দিতে পারি। এটার জন্য মানে এই এম্পাগ্লিফ্লোজিনের যে একটা অ্যাডিশনাল যে বেনিফিট আছে সেইটাকে আমরা ব্যবহার করব। এটার জন্য আমরা ইনসুলিন দেয়া মানে দিতে গেলে এটা বন্ধ করে দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই, যদি না ওনার কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে আর কি। এই ক্ষেত্রে যদি আপনার যদি ধরে পেশেন্টের কোনো কার্ডিয়াক প্রবলেম বা রেনাল প্রবলেম নেই, সেক্ষেত্রে পেশেন্টের যদি ফিনান্সিয়াল প্রবলেম হয়, সেক্ষেত্রে কি আমরা এটা স্টপ রেখে ইনসুলিন দিয়ে কভার করতে পারি? সেক্ষেত্রে তো পারবোই, সেক্ষেত্রে তো আমাদের এম্পাগ্লিফ্লোজিন তো অনেক দামি, এটা আমরা সেক্ষেত্রে মানে দেয়ারই তো দরকার নেই। আর যদি হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল প্রবলেম থাকে বা ওনার এই ধরনের কিছু না থাকে, বা হ্যাঁ যেটা বললেন ফিনান্সিয়াল যদি প্রবলেম থাকে, এত কিছু অ্যাফোর্ড করতে পারতেছেন, সেক্ষেত্রে তো আমরা শুধু ইনসুলিন দিয়ে যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে চাই করতে পারবো, কোনো সমস্যা নেই। আর ইনসুলিনের সাথে কি সবসময় সেন্সিটাইজার দিতেই হবে বা দেওয়াটা বুদ্ধিমানের কাজ কিনা? কারণ অনেক সময় সেন্সিটাইজার বা মেটফরমিন ছাড়া ইনসুলিনটা বেশি লাগে, আমি এটা দেখেছি, বা ওর সাথে মেটফরমিন থাকলে একটু কম লাগে ইনসুলিন, এটা দেখেছি। যদি আসলে ডায়াবেটিস আগে এই 2022-এর আগ পর্যন্ত এডিএ রিকমেন্ডেশন, যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের একটা রিকমেন্ডেশন ছিল এরকম যে মানে টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট অবশ্যই আমরা মেটফরমিন দিবই, এরকম একটা ব্যাপার। এখন পেশেন্টের যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, মেটফরমিন একটা চিপ ড্রাগ, তো আমরা মেটফরমিন ইউজ করতে পারি, যাতে আসলে কোনো যদি পেশেন্টের কোনো সাইড ইফেক্ট না থাকে, কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, চিপার ড্রাগ মেটফরমিন ইউজ করা যায়, খুব ভালো ড্রাগ। এটার সাথে ইনসুলিন হ্যাঁ আমরা হরহামেশা এভাবেই দেই, ইনসুলিনের সাথে মেটফরমিন খুবই কমন একটা কম্বিনেশন, কোনো সমস্যা নেই। জি, আমার আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আমরা সাধারণত পেশেন্ট কনভেনিয়েন্ট করার জন্য প্রিমিক্সটা দিয়ে থাকি। এটা হচ্ছে সাধারণত তারা 2 বেলা দিতে পারে। তো প্রিমিক্সে আমরা জানি যে বেজাল বোলাসটা আসলে বেশি ইফেক্টিভ একটা ফর্মুলা। তো আমরা একটা প্রিমিক্সড, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোনো একটা রেজিমেন্ট আমরা সর্বোচ্চ কত বাড়াতে কত যাওয়ার পর আমরা বুঝবো যে ঠিক আছে এই রেজিমেন্ট পেশেন্টের জন্য আসলে সুইটেবল না, আমরা অন্য রেজিমেন্টে যাব, মানে প্রিমিক্সডে টোটাল কত পর্যন্ত বাড়িয়ে আমরা তারপরে আসলে বেজাল বোলাসে ট্রান্সফার হতে পারি? তো দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রথম কথা হচ্ছে ওই রকম করে আসলে লেভেল কতটুকু ইনসুলিন দিয়ে আমরা ইনসুলিনের ডোজ কতটুকু হয়ে গেলে আমরা বেজাল বলা শুরু করব এরকম ব্যাপার না। ব্যাপারটা আসলে এরকম যে ধরেন পেশেন্টের আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে পেশেন্টের ফাস্টিং দেখা গেল যে কন্ট্রোল আছে, ফাস্টিং দেখা গেল 6.8 হচ্ছে, ভালো। আবার দেখা গেল এবিএফ দেখা গেল পেশেন্টের 18-19 হচ্ছে। আবার দেখা গেল আফটার লাঞ্চে গিয়ে পেশেন্টের ব্লাড সুগার হচ্ছে গিয়ে 6-7 হচ্ছে। আবার দেখা গেল আফটার ডিনারে গিয়ে পেশেন্টের ব্লাড সুগারটা 12-14 থাকতেছে। এবং পেশেন্টের যেটা হচ্ছে অনেক হাই ডোজ লাগতেছে, দেখা যাচ্ছে যে পেশেন্টের হয়তোবা প্রিমিক্স দিয়ে 60-এর বেশি লাগতেছে, অনেক বেশি লাগতেছে, 60-এর বেশি, বা এরকম দেখা যাচ্ছে যে সকালে হয়তোবা দেখা গেল সকালে 60 লাগতেছে অথবা রাতের বেলা 60 লাগতেছে, এত বেশি লাগতেছে, এই ধরনের হয়ে থাকে। এবং ব্লাড গ্লুকোজের প্যাটার্নটা আপনি মানে কোনোভাবেই মেনটেন করতে পারছেন না, মানে আমাদের অ্যাটলিস্ট টার্গেট তো সবগুলো ব্লাড সুগার 10-এর নিচে রাখবো, সেটা তো পারতেছি না, কোনোটা দেখা যাচ্ছে হাইপো হয়ে যাচ্ছে, আবার কোনোটাতে অনেক বেশি হয়ে যাচ্ছে। এই ধরনের যদি হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে পেশেন্টের যদি খাবারের প্যাটার্ন ঠিক না থাকে, যদি ডায়াবেটিসের খাবারের নিয়মটা না মানে ইরাটিক খাবার প্যাটার্ন হয়, এবং আপনি যেটা বললেন ডোজের ব্যাপারটা ওই রকম না হলেও ওই যে যেটা আপনি যদি গ্রসলি ভাবে ধরেন যে তার সকালে লাগতেছে 60 ইউনিট প্রিমিক্সড, আবার রাতেও লাগতেছে 60 ইউনিট প্রিমিক্সড, সেক্ষেত্রে আমি আসলে আর এই প্রিমিক্সড রেজিমেনে থাকবো না। হ্যালো, হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? জি জি ম্যাডাম, তাহলে ওইটা যেটা বললেন যে মোটামুটি মানে 80 বা 100 টোটাল ডেইলি যদি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ অনেক বেশি, হ্যাঁ সেটাই। হ্যাঁ কিন্তু আসলে আমি তো মানে এই প্রশ্নটা এই কারণে করলাম, কারণ
আমাদের তো আমি জানি যে টোটাল মানে কোনো লিমিট নেই, কিন্তু আমাদের তো আসলে একটু চেঞ্জ করার দরকার তো, যে একটা রেজিমেন্টে হচ্ছে না, তো এটাই আমি এই এটা জন্য আপনার জিজ্ঞেস করছি। ক্লিনিক্যাল জাজমেন্ট, যে আপনি দেখতেছেন যে এটা দিয়ে কন্ট্রোল হচ্ছে না, ওনার ব্লাড সুগার গুলা আমরা 10-এর নিচে আনতে পারতেছি না, মানে ফাইন টিউনিং করতে পারতেছি না। আর পেশেন্টের মিল প্যাটার্ন ঠিক নাই, আবার দেখা যাচ্ছে পেশেন্টের প্রায় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, আবার অন্য সময় দেখা যাচ্ছে পেশেন্টের অন্য একটা ব্লাড সুগার দেখা যাচ্ছে হাইপো, একটা প্রোফাইল হাইপো, আবার আরেকটা দেখা যাচ্ছে হাইপার হয়ে যাচ্ছে অনেক বেশি, 17-18 এরকম অনেক বেশি, আবার আরেকটা দেখা যাচ্ছে যে একদম হাইপো হয়ে যাচ্ছে। এই ধরনের জি জি। ক্ষেত্রে তো আপনি তখন বুঝতে পারবেন যে ওনার প্রিমিক্সড দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা, আর ম্যাডাম নোভোমিক্স পেনফিল এবং ফ্লেক্স হুম। পেন, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? ফ্লেক্স পেন জিনিসটা হচ্ছে একবার ইউজ করলেই এটা ফেলে দিতে হয়, আর পেন ফিলটা হচ্ছে কি আপনার পেনটা থাকবে, শুধুমাত্র ওই যে ভায়ালটা কিনে ব্যবহার করতে হবে, লাগায় লাগায় ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে ডোজ তো একই মানে? হ্যাঁ, ডোজ একই। যেসব পেশেন্টকে আপনি মনে করতেছেন আপনার হয়তো টার্গেট আছে যে এই পেশেন্টের আপনি পরবর্তীতে পেশেন্টটাকে বা মানে ওরাল একটা এজেন্ট দিবেন, আপাতত অনেক ডায়াবেটিস বেশি বা পেশেন্টের একিউট কোনো কিছু হয়েছে, ডায়াবেটিক ফুড বা কোনো মানে অ্যাবসেস বা কিছু হয়েছে, এই ধরনের ক্ষেত্রে ফ্লেক্স পেন দিব। আর যাদের ক্ষেত্রে আমাদের টার্গেট পেন ফিল, তাদের পার্মানেন্ট দিব আর কি, তাদেরকে পেন ফিল দিব। এই। আচ্ছা, আরেকটা ম্যাডাম, এই প্রথম যে কোশ্চেনটা আমি করেছিলাম যে একটা পেশেন্ট আমার কাছে আসলো, সে 3টা ড্রাগ পাচ্ছে, হুম। মেটফরমিন, গ্লিপটিন, সাথে একটা HGL-2 ইনহিবিটর লাইক এম্পাগ্লিফ্লোজিন। আর এখন আমাকে মনে হচ্ছে যে আমি তাকে ইনসুলিনে যেতে হবে। তাহলে হুম। আমি যদি পেশেন্টের খরচের কথা চিন্তা করে বা পেশেন্টের কার্ডিয়াক রেনাল কোনো প্রবলেম নেই, তাহলে হুম। আমি কি এক্ষেত্রে শুধু মেটফরমিনটা রেখে ইনসুলিনে ডাইরেক্ট চলে যাব, ওই দুটা কি বাদ দিতে পারি কিনা, মানে যে গ্লিফ্লোজিন এবং জি, বাদ দিতে গ্লিপটিন? পারবেন, বাদ দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন কি? ম্যাডাম, ম্যাম একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে হ্যাঁ, যদি বল। দেখা গেল যে কারোর ফাস্টিং ব্লাড সুগার তেমন বেশি না, কিন্তু খাবার পর বেড়ে যায়, তো সেক্ষেত্রে যদি 3 বেলা শুধু একটা পিট, আর একবেলা যদি রাতে দেখা গেল যে শুধু একটা মেটফর্মিন দেওয়া হয় বা লিনাটেপ এই ধরনের জাতীয় ওষুধ দেওয়া হয়, সেক্ষেত্রে একটা পিটের ডোজ কিরকম হবে, যেহেতু শুধু 3 বেলা ইনসুলিন দেওয়া হচ্ছে? মানে ফাস্টিংটা সবসময় ঠিক থাকে, শুধু শর্ট অ্যাক্টিংটা দিব। ফাস্টিংটা বেশি বাড়ে না, মানে খাবারের পর পর সবসময় তার বেশি বেড়ে যায়, এরকম কন্ডিশন যদি থাকে যে ফাস্টিং দেখলো 7-8-এর ভিতর থাকে বা 9-10-এ থাকে, ওরাল ড্রাগ খেলে ঠিক হয়ে যায়, কিন্তু আফটার লাঞ্চ আফটার ডিনার এগুলো বেড়ে যায়, তো সেক্ষেত্রে শুধু একটা পিট দিলে একটা পিটের ডোজ কিরকম হবে পয়েন্ট কোনো ওয়ান টু ল্যাকটোজ পয়েন্ট টু ছাড়া? ইউনিট 0.1 to 0.2 ইউনিট পার কেজি বডি ওয়েট। এটাকে মানে 3 ভাগে ভাগ করে করবো, তাই তো? হ্যাঁ জি, 3 ভাগে ভাগ। আসসালামু আলাইকুম বলেন। ম্যাডাম, আমি কিছু প্রেসক্রিপশন দেখেছি যেখানে হচ্ছে ল্যান্টাসও পাচ্ছে, আবার প্রিমিক্সটো পাচ্ছে, মানে প্রিমিক্সটো পাচ্ছে প্লাস ল্যান্টাস। এখানে আমার প্রশ্ন হলো যে ল্যান্টাসটা একটা একটা আপনার লং অ্যাক্টিং, এটা তো, হুম। আর প্রিমিক্সটার মধ্যে যে ইন্টারমিডিয়েট আছে সেটাও লং অ্যাক্টিং হিসেবে কাজ করছে, তো এটা হুম। আলাদাভাবে হুম। দেওয়ার কি দরকার? এখানে যে কোনো একটা ফর্মুলা চয়েস করলেই তো হতো, এটা না, আসলে এটা তো কেন? ঠিক না, এই রেজিমেন্টটা তো আসলে নাই। এটা তো কোনো রেজিমেন্ট, আমরা যে রেজিমেন্ট গুলো বললাম যে 5টা রেজিমেন্ট মোটামুটি স্ট্যাবলিশড, যেটা জি প্রিমিক্সড জি। আছে, বেজাল বোলাস, বেজাল প্লাস, বেজাল অনলি, স্প্লিট মিক্সড, এটার মধ্যে তো এটা পড়তেছে না, এগুলো আসলে মানে এভাবে দেওয়াটা ঠিক না আসলে। এটা আমি আসলে অনেক এন্ডোক্রাইনোলজিস্ট কেও আমি আসলে দেখেছি, আমি এটা বুঝি নাই যে কেন তারা এইভাবে দিচ্ছে। আচ্ছা, এখন জানি না, কিন্তু এটা আসলে কোনো রেজিমেন্ট না যে আমরা এইভাবে দিব, কেননা এইটা আমরা দরকার হলে ল্যান্টাসের ডোজ বাড়াবো। জি জি, এটাই আমি বলতে চাচ্ছি। হুম। ল্যান্টাস কি সবসময় কি আপনার 10 ইউনিট দিয়ে শুরু করতে হয়? ব্যাপারটা হচ্ছে যখন আমরা শুরু করব, আইডিয়ালি 10 ইউনিট দিয়ে শুরু করা উচিত। এখন ব্যাপারটা হয়, আমাদের কাছে যে রোগীগুলো আসে প্র্যাকটিক্যালি দেখা যায় রোগীটা আগে হয়তো 10-12 বছরের ডায়াবেটিস, তারপর দেখা যায় যে সে আগে থেকেই হচ্ছে যে কোনো একটা ইনসুলিন পাচ্ছিল, দেখা যাচ্ছে সে স্প্লিট মিক্স পাচ্ছিল। সেক্ষেত্রে আমরা আসলে এরকম করব না, সেক্ষেত্রে আমরা এটা করি কি যে তার টোটাল যে ডোজটা সে কত ইউনিট পায় তার থেকে হয়তো বা 80% আমরা কমায় শুরু করব। মানে নিউলি ডিটেক্টেড যদি কোনো পেশেন্ট হয় তার ক্ষেত্রে স্টার্টিংটা ওরকম হবে, কিন্তু যদি আগে থেকেই সে ইনসুলিন পেয়ে থাকে, আগে থেকেই মনে করেন পাচ্ছিল, কোনো স্প্লিট মিক্স রেজিমেন বা প্রিমিক্স ছিল, তাহলে টোটাল ডোজ যেটা তার থেকে আমরা 80% কম করে শুরু করি।
50-50 করে। ল্যান্টাস এই যে অপটিসেট এটা আর হচ্ছে যে ল্যান্টাস সোলোস্টার এটার মধ্যে ডিফারেন্সটা কি, বা কোনটা সুইটেবল ওই কোন পেশেন্টের জন্য? ল্যান্টাস যে অল স্টার আর সোলো স্টার, জি ম্যাম, অপটিসেট যেটা একটা আছে না, ল্যান্টাস অপটিসেট বা যেটা বিব্রেন্টার প্যানসেট, এগুলোর ল্যান্টাস, সুবিধাটা কি, মানে কোন পেশেন্টের জন্য এগুলো সুইটেবল, না যারা যদি অফিসিয়াল কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ল্যান্টাস অল স্টার যেটা, সেটা আসলে ওই ওই পেন ফিল আর ওই ফ্লেক্স পেনের মতো। অল স্টার যেটা, সেটা আপনার কাজ করে হচ্ছে গিয়ে একটা সিরিঞ্জ কিনলে বা একটা পেন কিনলে ওটা পার্মানেন্ট থেকে যায়, শুধু ওই ভায়াল কিনে কিনে ব্যবহার করতে হয়। আর যেটা আপনার সলো স্টার, সেটা হচ্ছে একবার ইউজ করলে ফেলে দিতে হয়। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল যে ওই সময় করছিলাম আলট্রা শর্ট অ্যাক্টিং আর শর্ট একটু জোরে অ্যাক্টিং, বলবেন। হ্যাঁ, আলট্রা শর্ট অ্যাক্টিং আর শর্ট অ্যাক্টিং এই দুইটার মধ্যে কোনটা কখন ইউজ করেন? আলট্রা শর্ট, আলট্রা যেটা শর্ট অ্যাক্টিং, সেটা এখন আমাদের একটাই নতুন আলট্রা শর্ট অ্যাক্টিং আসছে, সেটার নাম হচ্ছে ফিয়াস, যেটা হচ্ছে যে ফাস্ট অ্যাক্টিং যে অ্যাসপার্ট। সাধারণত যেই পেশেন্ট গুলার ডাম্পিং সিনড্রোম থাকে, বা যেগুলা দেখা যায় যে ওই মানে গ্যাস্ট্রিক সার্জারি করা হয়েছিল, বা ওই যে মেটাবলিক যে সার্জারি বলে, রো অ্যান্ড ওয়াই বাইপাস বা এই ধরনের কিছু করা হয়েছে, এটার কারণে তাদের দেখা যায় খাবারটা সরাসরি যে স্মল ইন্টেস্টাইনে চলে যাবে, তারপর দেখা যায় র্যাপিড একটা শার্প রাইজ অফ ব্লাড গ্লুকোজ থাকবে, তারপর আবার র্যাপিড ফল অফ ব্লাড গ্লুকোজ থাকে। এইটার ক্ষেত্রে আমরা আসলে ওই আলট্রা শর্ট অ্যাক্টিং যেটাকে আপনি বললেন বললেন যেটা ফিয়াস, একটাই পাওয়া যায়, ফিয়াস নামে পাওয়া যায়, ম্যাডাম এসপার্ট, এইটা সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফিয়াস। ম্যাডাম এটা তো নবরেপিডও তো এসপার্ট। না, নভোর্যাপিড যেটা, সেটা আলট্রা শর্ট অ্যাক্টিং, আর ওটা র্যাপিড অ্যাক্টিং। নভোর্যাপিডটা র্যাপিড অ্যাক্টিং, আর যেগুলা হচ্ছে আর আর যেগুলা, সেগুলা সবই হচ্ছে গিয়ে শর্ট অ্যাক্টিং। ঠিক আছে, আর রেপিড আপনি অ্যাক্টিং যে আলট্রা শর্ট নবরেপিডটা অ্যাক্টিং এর ম্যাডাম কথা কখন বললেন। ইউজ হ্যাঁ, করবেন? একটু জোরে বলবেন। নবরেপিড যে রেপিড অ্যাক্টিংটা কোন কোন ক্ষেত্রে আপনারা ইউজ করেন? নভোর্যাপিডটা ইউজ করা যায় আপনার, প্রথম হচ্ছে যে প্রান্ডিয়াল যে ইনসুলিন, সেটা প্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করাতে ইউজ করব। তারপর দেখা যায় যেসব পেশেন্ট অ্যাকিউট অবস্থা নিয়ে আসছে, যাদের হচ্ছে গিয়ে ব্লাড সুগারটা অনেক হাই, এই মুহূর্তে আমরা তাকে ফার্স্ট র্যাপিড অ্যাক্টিংটাই দিব। যেমন ধরেন যেসব পেশেন্ট ওই যে পাম্প, ইনসুলিন পাম্পে যে আমরা দেই, সেটাও হচ্ছে গিয়ে আমরা অ্যাসপার্ট ইউজ করি। ইনসুলিন পাম্পে ওই নভোর্যাপিড ইউজ করা হয়, মানে অ্যাসপার্ট ইউজ করা হয়। আবার আমরা একিউট যে কন্ডিশন গুলা ডিকে বা হর্ন নিয়ে আসলে, সেগুলাতেও আমরা এই র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনটা ইউজ করি। তাহলে ম্যাডাম একট্রাপিড যেটা, এটা আপনারা কখন ইউজ করেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বললাম যে অ্যাসপার্টের যে ইউজ গুলা, সেইটা আসলে অ্যাক্টাপিড আর অ্যাসপার্ট, এগুলো আসলে দামের কম বেশি, বুঝছেন ব্যাপারটা? মানে অ্যাসপার্ট দামি, আর অ্যাক্টাপিড হচ্ছে গিয়ে কম দাম। একই জায়গায় ইউজ করা যায়, শুধুমাত্র ইনসুলিন যে আমরা যে ইনসুলিন পাম্প, কন্টিনিউয়াস যে সাবকিউটেনিয়াস ইনসুলিন ইনফিউশন যেটা বর্তমানে চালু আছে, ইনসুলিন পাম্প, এইটাতে আমরা অ্যাক্টাপিডটা ব্যবহার করি না। এছাড়া আমরা অ্যাক্টাপিড আমরা এই যে মনে করেন যে সার্জারি, যে রোগীগুলা সার্জারি হবে, এই রোগীগুলাকে আমরা নিউট্রালাইজিং ডোজে অ্যাক্টাপিড দেই, আমরা প্রান্ডিয়াল কন্ট্রোল করার জন্য অ্যাক্টাপিড দেই, আমরা যেটা হাই ব্লাড সুগার নিয়ে আসলে আমরা অ্যাক্টাপিড দেই। অ্যাক্টাপিড আর অ্যাসপার্ট একই জিনিস, দামের একটু কম বেশি, আর সাথে শুধু অ্যাসপার্টের একটা অ্যাডিশনাল সুবিধা হচ্ছে এইটা আমরা ইনসুলিন পাম্পে ব্যবহার করতে পারি, এটাই। আর শুধুমাত্র ওই দামের কম বেশি আর ওই কিছু ডিউরেশন অফ অ্যাকশনে, যেমন অ্যাসপার্টের যে ব্যাপারটা হয়, অ্যাসপার্ট আপনি খাওয়ার 5 মিনিট আগে দিতে পারবেন, অথবা খাওয়ার সময় দিতে ভুলে গেলেন, খাওয়ার 15 মিনিটের মধ্যে ইউজ করতে পারবেন। আর অ্যাক্টাপিড যদি আপনি প্রান্ডিয়ালের জন্য ব্যবহার করেন, তাহলে আপনাকে 30 মিনিট পরে দিতে হবে, খাওয়ার 30 মিনিট আগে ইউজ করতে হবে। বললেন এই ইনসুলিন যেটা, শোনা যায় না, হ্যালো। জি ম্যাডাম, প্রথমে যে বললেন আপনারা এই যে এসপার্টটা যে ইউজ করেন এই ডাম্পিং সিনড্রোমে, এই ধরনের পেশেন্টদেরকে কি এটাই কি কন্টিনিউয়াসলি চালায় যান, না পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর তার পরবর্তীতে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এ সুইচ না, করেন? এটা আমাদের চালায় যেতে হয়, এটা তো আমাদের মেটাবলিক সার্জারি হয়েছে, এটা তো আর ঠিক হয় না, এটা আমাদের চালায় যেতে হয়। এটা ওনারা খাওয়ার সময় ওনাদের শার্প একটা রাইজ হয়, পরে আবার র্যাপিড ফল হয়, 3-4 ঘন্টা পরে হাইপোগ্লাইসেমিক এপিসোড হয়, এই জন্য আমরা ওনাদের ক্ষেত্রে এটা ব্যবহার করি।
আর ম্যাডাম যেসব পেশেন্টদেরকে নবরোপিট যেসব পেশেন্ট ইউজ করে তার পরবর্তীতে কি এটাই চালায় যাওয়া লাগে না পরবর্তীতে ইন্টারমিডিয়েটে আপনারা সুইচ করেন? না, ব্যাপারটা হচ্ছে নভোর্যাপিড আর ল্যান্টাস ব্যবহার করব। আর ব্যাপারটা আরেকটা নিয়ম আছে, আমরা সাধারণত এটা যদি আমরা কোনো পেশেন্টের কনভেনশনাল ইনসুলিন ব্যবহার করি, তাহলে যেমন আমরা যদি অ্যাক্ট্রাপিড ইউজ করি, তাহলে আমরা অ্যাক্ট্রাপিডের সাথে ইনসুলেটার মানে হিউম্যান ইনসুলিনের সাথে আমরা হিউম্যান ইনসুলিনই কম্বিনেশন করে ব্যবহার করব। আর যদি আমরা অ্যানালগ ইনসুলিন ইউজ করি, তাহলে আমরা অ্যানালগের সাথে অ্যানালগে কম্বিনেশন করে ব্যবহার করব। যেমন আমরা কোনো পেশেন্টে যদি নভোর্যাপিড ইউজ করি, তাহলে আমাকে অ্যানালগ যেটা হচ্ছে গিয়ে ল্যান্টাস বলেন অথবা বলেন লেভেমির বলেন বা ডিগ্লুডেক বলেন, এগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যদি আমি পেশেন্টের কনভেনশনাল ইউজ করি, তাহলে আমাকে ওই অ্যাক্ট্রাপিড ইনসুলেটর অথবা হিউমুলিন আরএন এগুলো ব্যবহার করতে হবে। মানে কনভেনশনাল আর অ্যানালগটা মিক্সচার করার নিয়ম না, আইডিয়ালি করার নিয়ম না। আচ্ছা, তার মানে মানে লং অ্যাক্টিং এর সাথে আসলে আমাদের র্যাপিড অ্যাক্টিং ইউজ করা উচিত, এটাই? হ্যাঁ, আইডিয়ালি আমাদের এটাই করা উচিত, আমরা এটার আর সাথে মিক্স করব না। ইন্টারমিডিয়েট এর সাথে হচ্ছে শর্ট, এটা জি এরকম? জি জি। আর নবরোপিটের সাথে কি রাতে ল্যান্টাস দেওয়া যাবে? হ্যাঁ, নভোর্যাপিডের সাথে ল্যান্টাস দেয়াই যাবে, এটা দুইটাই তো অ্যানালগ, এটাই তো আমরা দিই। আর শর্ট অ্যাক্টিং এর সাথে যদি লং অ্যাক্টিং দিই সেক্ষেত্রে তো আসলে এটাও তো চলছে, এক্ষেত্রে আসলে কোনো এটা অসুবিধা? দেয় অনেকে, কিন্তু এটা আইডিয়াল না। এটা আমরা অনেকে দেয়, কিন্তু এটা আইডিয়াল না। আর ম্যাডাম সার্জারিতে শুধু দেখা যায় যে আমরা ইমার্জেন্সি কোনো সার্জারি বা কয়েকদিনের জন্য এই ক্ষেত্রে শুধু শর্ট অ্যাক্টিং ইউজ করি, তাহলে তার ফাস্টিংটা কিভাবে কন্ট্রোল হয় যদি লং অ্যাক্টিং না দেওয়া হয়? এখন পেশেন্টের যদি আগে থেকে ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল থাকে, তাহলে তার যে স্ট্রেসের সময় ডায়াবেটিসটা বাড়লো, ওই সময়ের জন্য এখানে সার্জারি নিয়ে আপনাদের আরেকটা ক্লাস আছে। তারপরে যেটা হয়, যদি মনে করেন পেশেন্টের সার্জারিতে শুধু একটা মিল মিস হইলো, তাহলে শুধু তার ওই সময় ব্লাড গ্লুকোজটা পেরি অপারেটিভ মেনটেন করার জন্য আমরা একটা ইনসুলিন সাথে আমরা গ্লুকোজ ইনসুলিন আর একটা পটাশিয়াম দিলাম। আর যদি দেখা যায় যে পেশেন্টের অনেকগুলা মিল মিস হইলো, মানে মোর দেন 2 মিল মিস হয়েছে পেশেন্টের, সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্টের বেজাল ইনসুলিন ব্যবহার করা যাবে, ঠিক আছে? যদি আগে থেকে না পেয়ে থাকে, আগে থেকে ধরেন পেশেন্টের আগের কন্ডিশনের উপর নির্ভর করে, আমরা তো অপারেশন করার আগে পেশেন্টকে অবশ্যই দেখে নিব, অপটিমাইজ করে নিব, তার আগে তো শুরু করব না। আর যদি ইমার্জেন্সি সার্জারি হয়, সেক্ষেত্রে তো আমরা ওই গ্লুকোজ পটাশিয়াম দিয়ে করব। এটা আমরা পেরি অপারেটিভ শুধু ডিউরিং অপারেশন আমরা হচ্ছে ব্লাড গ্লুকোজটা মেনটেন করি যদি ইমার্জেন্সি কিছু হয়। জি ম্যাডাম, প্রেগনেন্সি থেকে ইনসুলিনের ডোজ একটু বেশি দিতে হয় মানে নর্মাল ডোজের চেয়ে? হ্যাঁ, প্রেগনেন্সিতে ইনসুলিনের ডোজ একটু বেশি, নর্মাল ডোজের চেয়ে একটু বেশি দিতে হয়। ওই প্রেগনেন্সিতে তো আপনার আমাদের যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এই জন্য প্রেগনেন্সিতে ইনসুলিনের ডোজটা একটু বেশি, 0.5 to 1 ইউনিট পার কেজি বডি। একটা প্রশ্ন ম্যাডাম, যদিও মানে আজকের ক্লাসের সাথে রিলেটেড না, আমি একটু করতে চাচ্ছি। যেটা প্রেগনেন্সিতে আমাদের ভ্যালুটা কিন্তু আলাদা। প্রেগনেন্সিতে আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস করার জন্য ফাস্টিংটা আপনার 5.1 এবং গ্লুকোজ আপনার 8.5, এটা হচ্ছে আমাদের লিমিট। কিন্তু অনেক জায়গাতে আমি দেখেছি এটা হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টার থেকে কাউন্টেবল, আবার কোথাও কোথাও বলা আছে 24 থেকে 28 উইকস এর মধ্যে কাউন্টেবল। এখন আমার প্রশ্ন হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে তাহলে আমরা কোন লিমিট ধরে আসলে আমরা ডায়াগনোসিস করব? ফর এক্সাম্পল ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আমাদের নর্মাল যে ভ্যালু এটার থেকে কম কিন্তু জিডিএম যে ভ্যালু তার থেকে বেশি থাকে, তাহলে এটা আমরা কি ডায়াগনোসিস করব? আর কত সেটা আপনার মানে নরমালের? আচ্ছা, শেষ করেন। হ্যাঁ, আর যদি বলতে চাচ্ছি যে আসলে স্পেসিফিক ভাবে জিডিএম যে ভ্যালুটা আসলে কাউন্টেবল 5.1 এবং 8.5, এটা কত উইক থেকে এটা আসলে আমাদের জন্য কার্যকর? হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে আপনার আমাদের সেকেন্ড ট্রাইমেস্টারের আগে যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস ডায়াগনোসিস করতে হয়, সেটা বুঝতে হবে যে ওভার ডায়াবেটিস মানে তার হচ্ছে প্রি জেস্টেশনাল ডিএম আগে থেকে ছিল। হ্যাঁ, আগে থেকেই ছিল। এবং ওই সময় ডায়াবেটিস ডায়াগনোসিসের ক্রাইটেরিয়া হলো স্ট্যান্ডার্ড যে WHO ক্রাইটেরিয়া, সেটাই 7 এর বেশি, 11.1 এর বেশি, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ট্রাইমেস্টার তাহলে হচ্ছে এটা হচ্ছে 24 না 12 থেকে শুরু, এবং সেকেন্ড ট্রাইমেস্টারে আসলে 12 পর থেকেই শুরু। কিন্তু যাদের ফার্স্ট ট্রাইমেস্টারে ডায়াবেটিস ছিল না, আমরা কিন্তু ওই যে
প্রেগনেন্ট মহিলাদের কিন্তু বুকিং ইনভেস্টিগেশনে আমরা ডায়াবেটিস চেক করব, ঠিক আছে? আমাদের যারা আমরা জানি জিডিএম সম্পর্কে তারা করব। যদি তার প্রিজেস্টেশনাল ডিএম না থাকে তাহলে আমরা তার সেকেন্ড ট্রাইমেস্টারে শুরু করব। সেকেন্ড ট্রাইমেস্টারে যদি তার প্রিজেস্টেশনাল ডিএম না থাকে তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে 24 থেকে 28 সপ্তাহেই ওজিটিটি করার কথা বল। জি, যে আসলে যার হিস্ট্রি আমরা জানি না এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি তাহলে ওই 12 সপ্তাহের পরে থেকে আমরা কি ওই জিডিএম ওইটা কাউন্ট করবো কিনা, যে 5.1 এর উপরে চলে গেলে? হ্যাঁ হ্যাঁ, 12 সপ্তাহের আগে যদি হয় তাহলে আপনাকে WHO ক্রাইটেরিয়া, 12 সপ্তাহের পরে হলে যে জিডিএম এর যে ক্রাইটেরিয়া সেটা ফলো করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। কোন একটা পেশেন্ট যদি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে থাকে তাহলে আমরা হচ্ছে তাকে মানে কোন ইনভেস্টিগেশন গুলা মেইনলি হচ্ছে করব, যে ফাস্টিং পিপিবিএস করব নাকি হচ্ছে তার আমরা হচ্ছে HbA1c বা এগুলা কিছু দেখব? হ্যাঁ HbA1c একটা দেখবেন, সাথে একটা ফাস্টিং আর একটা ওজিটিটি করে নিলে, যদি তোমার কোনো হিস্ট্রি না থাকে পজিটিভ তাহলে একটা ফাস্টিং আর একটা HbA1c করতে পারেন, আর একটা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এরকম একটা কিছু করতে পারেন। মানে এটা হয় convenient। ফাস্টিং আর HbA1c অথবা হচ্ছে 2 আওয়ার্স আফটার প্লাস HbA1c, এই দুইটা করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাডাম আমরা জানি যে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস শনাক্ত করার জন্য ওজিটিটিটা হচ্ছে বেস্ট। এখন এই ওজিটিটিতে কাটমার্কটা কত ইনসুলিন স্টার্ট করার? ডায়াবেটিসের টার্গেট যেটা সেটা হচ্ছে কি আপনার ফাস্টিং, যদি ওর জিডিএম এর মহিলাদের ফাস্টিং যদি 5.3 নিচে রাখা আমাদের টার্গেট। 5.3 নিচে থাকবে ফাস্টিং, আর খাওয়ার 1 ঘন্টা পরে থাকবে 6.7 এর নিচে, আর খাওয়ার 2 ঘন্টা পরে থাকবে 7.8 এর নিচে। এইভাবে আমাদের টার্গেটটা অ্যাচিভ করার কথা। যদি এই টার্গেটটা অ্যাচিভ না হয় আপনার, এটা আমরা 1 সপ্তাহ তাকে যদি প্রথমেই আমরা দেখি যে পেশেন্টের, যদি দেখলাম যে পেশেন্ট ফার্স্ট ট্রাইমেস্টারে আছে, তার ফাস্টিংটা আমরা দেখলাম 5.1 বা তার চেয়ে বেশি, যেহেতু তার জিডিএম 5.1 থেকে 6 পর্যন্ত, এবং পোস্ট প্রান্ডিয়ালটা যদি 6.7 থেকে 7.7 পর্যন্ত হয় তাহলে আমরা পেশেন্টের ওই যে যেটা নন ফার্মাকোলজিক থেরাপি বলে, মানে আমরা পেশেন্টের খাবার দাবারের কিছু নিয়ম শিখাই দিতে পারি। এভাবে আমরা 1 সপ্তাহ দেখবো। যদি 1 সপ্তাহের মধ্যে পেশেন্টের টার্গেট অ্যাচিভ না করে তাহলে আমাদেরকে ইনসুলিন শুরু করে দিতে হবে। ম্যাডাম এক্ষেত্রে 1 সপ্তাহ পরে আপনারা কি আবার ওজিটিটি করবেন না এফপিএস 2 আওয়ার্স আফটার না ব্রেকফাস্ট? না, ওজিটিটি আর করবো না। ওজিটিটি আর কেন করবো? ডায়াগনোসিস হয়ে গেছে, ওজিটিটি আর করবো না। ওজিটিটি অনলি ফর ডায়াগনোসিস। এরপরে আমরা ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ দিয়ে ব্লাড গ্লুকোজটা কন্ট্রোল হয় কিনা সেটাই, সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আর যদি ম্যাডাম এক্ষেত্রে ওজিটিটি করার ক্ষেত্রে আপনারা কি কি প্রিকশন অবলম্বন করে? ওজিটিটি করার ক্ষেত্রে পেশেন্টের আসলে নর্মাল যে ওজিটিটি করার যে নিয়ম, পেশেন্টের ওই 3 দিন পর্যন্ত আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট খাবে, পেশেন্ট ফাস্টিং এ থাকতে হবে, 8 থেকে মিনিমাম 8 ঘন্টা ফাস্টিং এ থাকতে হবে, পেশেন্ট রেস্টে থাকতে হবে। আপনারা তো জানেন ওই যে পা ঝুলায় সে বসবে, 5 মিনিট রেস্ট, তারপর ব্লাড দিবে। নর্মাল আমরা ওজিটিটির যে নিয়মগুলো ফলো করি সেটাই, আলাদা কিছু। ম্যাম কোন একটা পেশেন্টের যদি হচ্ছে আইজিটি থাকে, এখন সে হচ্ছে কনসিভ করতে চাচ্ছে, তার HbA1c 6.2, তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে আমাদের পরামর্শ কি হবে? আচ্ছা, ওনার HbA1c তো 6.2, সাধারণত যদি HbA1c 6.5 এর নিচে থাকে তাহলে আমরা কনসিভ করতে বলতে পারি, কোনো সমস্যা নাই। আর একটা জিনিস হচ্ছে, পেশেন্টের যদি PCOS বা অন্য কিছু থাকে, পেশেন্ট যদি মেটফরমিন খেয়ে থাকে তাহলে যখন তার কনসিভ করবে সাথে সাথে বা প্রেগনেন্সি কনফার্মেশন হওয়ার সাথে সাথে মেটফরমিনটা বন্ধ করে দিই। আর সাথে শুধুমাত্র HbA1c না, উনি ওনার ব্লাড গ্লুকোজ গুলাও হচ্ছে গিয়ে মনিটর করে আমাদেরকে দেখাবে। আর 6.5 এর নিচে যদি থাকে তাহলে উনি প্রেগনেন্ট হতে পারবে, সমস্যা নেই। ম্যাম ওজিটিতে যদি ওর হচ্ছে আইজিটি থাকে, মানে হচ্ছে 2 hours after 75 গ্লুকোজ, তার হচ্ছে সুগার লেভেলটা নরমালের চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে সে মেটফরমিন খাচ্ছে, আর মেটফরমিনের ডোজটা তাহলে কি ম্যাম মানে 2 বেলা না, করেই খাবে? যদি সে প্ল্যান্ড প্রেগনেন্সি হয় তাহলে তো এবং এই পেশেন্টটা, আপনার যে পেশেন্টটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, এই পেশেন্ট যখন ফাস্টিং না ম্যাম, প্রেগনেন্ট হবে, আইজিটি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, যেটা মানে গ্লুকোজ ফাস্টিং ভালো আছে কিন্তু হচ্ছে পোস্টপ্রান্ডিয়ালটা বেশি থাকে। পোস্টপ্রান্ডিয়ালটা বেশি। এই পেশেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ওনার
প্রেগনেন্সিতে মানে প্রি জেস্টেশনাল ডিএম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এখন এই ধরনের পেশেন্ট সাধারণত, জানি না আপনার পেশেন্টের প্রোফাইল কেমন, যে সে পিসিওএস কিনা, মানে সে অবেস কিনা, বা সে মেটফরমিন খাচ্ছে কিনা। মেটফরমিন সে নর্মালি খেতে পারবে, কিন্তু প্রেগনেন্সি যখন কনফার্ম হয়ে যাবে তখন মেটফরমিন খাবেন, বন্ধ করে দেবে। কিন্তু এখনকার রেজিমেনে তো দেখলাম যে হচ্ছে ম্যাডামরা যারা আছেন আমাদের গাইনি, ওনারা মেটফরমিন সাজেস্ট করতেছে, যে বলতেছে যে কন্টিনিউ করুক, সমস্যা নাই, ইভেন অনেকে এটা দিচ্ছে। নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে। আমাদের যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, এইখানে মেটফরমিন, গ্লাইবিউরাইড এগুলো প্রেগনেন্সিতে ইউজ করার কথা বলা আছে, কিন্তু আমাদের যে বড় স্যাররা যারা হচ্ছেন যে বড় বড় স্যার, ওনাদেরকে আমরাও জিজ্ঞেস করছি, স্যাররা আমাদেরকে বারবারই বলছে আসলে মেটফরমিন যেটা হয় যে আপনার এই মেটফরমিন প্রেগনেন্সিতে কোনো স্টাডি নাই, প্রেগনেন্ট মহিলা মেটফরমিন খাচ্ছে এই অবস্থায় আসলে ওরকম কোনো স্টাডি নাই, আর আসলে এটা ইথিক্যালি করা পসিবলও না। কিন্তু আসলে এইটা দেখা যায় অনেক সময় বাচ্চাদের হাইপক্সিয়া করে ফেলতে পারে, এই জন্য আসলে এটা এনকারেজ করা হয়। ম্যাডাম এক্ষেত্রে আমি একটা এবং তথ্য শেয়ার আপনি করতে দেখবেন যে আমি যে একটু বলে নেই, আমি যে ইনসুলিনের ইন্ডিকেশনটা দিছিলাম ওখানে প্রায়র টু প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, সাধারণত প্ল্যান্ট প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা আসলে এই ওরাল ড্রাগ অ্যাভয়েড করে, যদি ওনার বেশি থাকে ইনসুলিন শুরু করে তারপরে আমরা প্ল্যান্ট প্রেগনেন্সিতে যাওয়াই ভালো, যদি প্ল্যান্ট প্রেগনেন্সি হয়। আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে যদি হচ্ছে 6.2 থাকে, সে হচ্ছে কনসিভ করলো, মেটফরমিন খাচ্ছে, এবং কনফার্ম হওয়ার পরে মেটফরমিনটা অফ করে দিয়ে সে রেগুলার মনিটর করবে। যদি বেশি থাকে সেক্ষেত্রে কত হলে আমরা হচ্ছে ইনসুলিনটা স্টার্ট করব? এই যে আপনার ডায়াবেটিসের, ওনার ওনার এখন ওই যে আপনি ফার্স্ট ট্রাইমেস্টারের ব্লাড গ্লুকোজ করে দেখবেন, এটা যদি বেশি থাকে, মানে WHO ক্রাইটেরিয়া নর্মাল ডায়াবেটিসের ফার্স্ট ট্রাইমেস্টারে নর্মাল ডায়াবেটিস যে 7 and ক্রাইটেরিয়া, 11.1। হ্যাঁ এটা থাকলে আচ্ছা। ওনার শুরু করতে হবে। আর যদি সেটা না থাকে তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে ওজিটিটি করে দেখবে জিডিএম ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা। আমার পেশেন্টের তো অলরেডি আইজিটি আছে, তাহলে কি আমাদের সেক্ষেত্রে আর ওজিটিটি করার দরকার আছে সেকেন্ড ট্রাইমেস্টারে? এখন ধরেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে ওনার আপনার ডায়াবেটিস, আরেকটা জিনিস ওনার, আপনি যে বললেন ওনার ও মানে গ্লুকোজ ইনটলারেন্স আছে, এখন ধরি দেখলেন যে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে যে 11 আছে, 11.1 হচ্ছে, 11.1 এর বেশি, 11 পর্যন্ত তো আপনার আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বললাম, তাই না? এখন আপনি ফার্স্ট ট্রাইমেস্টারেই দেখলেন যে পেশেন্টে 11.1 আছে, তখন তো তার প্রি জেস্টেশনাল ডিএম, ওনার তো আর তখন আর সেকেন্ড ট্রাইমেস্টারে তো ওনার তো আর জিডিএম এর কোনো ব্যাপার নাই, ওনার তো আগে থেকে ডায়াবেটিস। না ম্যাম, যদি আগে থেকে প্রি ডায়াবেটিক থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট আগে থেকে সেমিস্টারে যদি প্রি ডায়াবেটিক, ডায়াবেটিক না, তার প্রি ডায়াবেটিক মানে আইজিটি আছে শুধু অনলি, হ্যাঁ তখন আপনি ফার্স্ট ট্রাইমেস্টারে তার ওজিটিটি করে দেখবেন যে তার কি এটা ডায়াবেটিস ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে কিনা। মানে ফার্স্ট ট্রাইমেস্টারে আবার আমরা ওজিটিটি করব তার? হ্যাঁ ওজিটিটি করে দেখতে হবে যে তার কি ডায়াবেটিস ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে তখনও যদি ম্যাম আইজিটি থাকে, হ্যাঁ তখন ওই যে 11 পর্যন্ত তো আমরা ওনাকে ডায়াবেটিস বলতে পারবো না। যদি তখনও থাকে তাহলে আপনি ইয়ে করবেন, ওই সেকেন্ড ট্রাইমেস্টারে করবেন। তবে এটা আসলে আনলাইকলি, যার প্রেগনেন্সিতে তো এমনিতেই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর ওনার তো আগে থেকেই ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল, প্রি ডায়াবেটিস ছিল, এই ধরনের ক্ষেত্রে আসলে খুব পসিবিলিটি যে উনি ওনার প্রিজেস্টেশনাল ডিএম হবে, হয়তো ওনার পরে প্রেগনেন্সির পরে কমে গেল। ম্যাডাম আমি একটা যদি তথ্য শেয়ার করতে চাই, যদি আসলে অনুমতি দেন, সেটা হচ্ছে ওই মেটফরমিন জিডিএম ইউজ করার ব্যাপারে আমি আমাদের একজন পরিচিত এন্ডোক্রাইনোলজিস্ট স্যার কাছে শুনেছিলাম যে প্রেগনেন্সিতে ওরকম খুব একটা সমস্যা, ওরকম এভিডেন্স নাই। তবে একটা স্টাডি আছে যে আপনার এই যেসব মায়েরা প্রেগনেন্সিতে এরকম মেটফরমিন খায়, ওই বাচ্চাদেরকে দেখা গেছে যে বাচ্চাদের 15-20 বছর বয়স বা মানে অ্যাডোলেসেন্ট বয়সে গিয়েই মানে খুব তাড়াতাড়ি তাদের একটা ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে যায় বা ডায়াবেটিস ডেভেলপ করে যায় ওই বাচ্চাদের। তো স্যার এটা বলেছিলেন যে এই স্টাডির ভিত্তিতে আসলে মেটফরমিনটা ভবিষ্যতের জন্য মানে ভালো না, এই জন্য ইউজ না করা। এই স্টাডিটা সম্পর্কে অবশ্য আমি জানি না, তবে হ্যাঁ যে ওই যেটাই বললাম আর কি, যে মানে আমাদের স্যারদের রেকমেন্ডেশন হচ্ছে প্রেগনেন্সি, সাধারণত পিসিওএস এর রোগীগুলোকে তো মেটফরমিন অনেক সময় দেওয়া হয়, এই জন্য দেখা যায় প্রেগনেন্সি কনফার্ম হলে বন্ধ করতেই বলা। আর ম্যাডাম আমার কাছে কোশ্চেন ছিল যে একটা হচ্ছে আরেকটা প্রশ্ন থেকে কোশ্চেন করতে, একটা হচ্ছে আমি যেটা জানতাম হচ্ছে ডায়াবেটিস টাইপ 1 এর ক্ষেত্রে
আমরা যে ইনসুলিনটা কাউন্ট করবো সেটা হচ্ছে 0.3 থেকে 0.5, আর টাইপ 2 এর ক্ষেত্রে 0.2 থেকে 0.4। এই রেঞ্জটা কি এখন ঠিক আছে নাকি এটা চেঞ্জ হয়েছে? আসলে টাইপ 1 এর ক্ষেত্রে তো আরো কম লাগে। টাইপ 1 এ তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে না। আপনি কত বললেন? আর টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে 0.3 থেকে 0.5 ইউনিট পার কেজি করে হিসাব করতে হবে, আর টাইপ 2 এর ক্ষেত্রে 0.2 থেকে 0.4। এটা আসলে এরকম কিছু না। আপনার যেটা হচ্ছে যে আসলে এটা টাইপ 1 এর ক্ষেত্রে আপনার যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে না, টাইপ 1 এর ক্ষেত্রে আপনি পেশেন্ট লিন থিনই থাকে। টাইপ 1 এর ক্ষেত্রে আপনি 0.1 থেকে 0.2 ইউনিট করে শুরু করে দেখতে পারেন, তারপরে আপনি গ্রাজুয়ালি টাইট্রেশন করে বাড়াবেন, এটা তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আমাদের আরেকটা যেটা হচ্ছে যে ইনসুলিন তো মোটামুটি একটা হচ্ছে লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট। পেশেন্টের হচ্ছে সাপোজ ডায়াবেটিস কন্ট্রোল, এখন আমি এখন শোনা যাচ্ছে না, একটু জোরে। কনভেনশনাল যে জি ম্যাডাম, এটা দেখা যাচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল বা ডায়াবেটিস হচ্ছে, তার ওরাল ড্রাগের হচ্ছে কন্ট্রোল হচ্ছে না, এখন আমি ইনসুলিন সেক্ষেত্রে হচ্ছে আমার বেসাল ইনসুলিন যদি টোটাল সাপোজ 30 আসে, 30টা আমি যদি লং অ্যাক্টিং দিয়ে শুরু কন্ট্রোল করতে চাই তাহলে ডোজটা কত হবে? এটাও কি ওই যে 10 ইউনিট ধরে শুরু করতে হবে? না, 0.1? আপনার যেটা হচ্ছে 10 ইউনিট করে শুরু করা যায়, আবার ওনার বডি ওয়েটের উপরে। যদি আপনি ব্যাজাল জি দিয়ে শুরু ম্যাডাম। করতে চান তাহলে বডি ওয়েট হিসাব করে শুধু ব্যাজাল যদি শুরু করেন তাহলে আপনি 0.1 থেকে 0.2। আর যদি ব্যাজাল, এটা আসলে যদি এটার ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা বলি যে ব্যাজাল শুরু করলে আমরা 0.1 থেকে 0.2 শুরু করতে পারি। তবে যেটা হয়, যদি আমরা দেখি যে রোগীটা একটু অবেস, মানে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তার অ্যাকান্থোসিস আছে, তাহলে আমরা এটা ভ্যারি করে এটা আমি 0.2 থেকে 0.5 ইউনিটের মধ্যে, বিশেষ করে যাদের রেজিস্ট্যান্সটা আপনার কাছে গ্রসলি চোখে পড়তেছে তাদের ক্ষেত্রে আপনি 0.5 এর সাথে বডি ওয়েটটাকে গুণ করে শুরু করে দিতে পারবেন। আচ্ছা, সাপোজ যে যদি তার 30 ইউনিট আসে তাহলে কি আমি লং অ্যাক্টিং সরাসরি 30 দিয়ে শুরু করবো? তার ওয়েট কত হবে? 30 যে শুরু, 30 তো সাপোজ অনেক মানে বেশি। যদি 70 কেজি আসে, সাপোজ হ্যাঁ, মানে 30 না আসলে 20 বা 70 কেজি তো। হুম, যদি যদি 30 হয়, আচ্ছা এটা, হ্যাঁ আপনি যদি 70 কেজি হয়, আর তার যদি, সে কি 70 কেজি তো খুব বেশি না, 70 কেজি তো খুব জি বেশি ম্যাডাম, না। এই জন্য আপনি জি সেক্ষেত্রে ক্লিনিক্যাল জাজমেন্টটাকে কাজে লাগবেন। সেক্ষেত্রে আপনি ধরেন একটা রোগীর ওজন 90 কেজি, হ্যাঁ, তার ক্ষেত্রে আপনি যদি হচ্ছে 0.5 ধরেন, সেটা ঠিক আছে। 70 কেজি তো ধরেন আপনি তাহলে 0.3 দিয়ে শুরু করেন, 20 ইউনিট দিয়ে শুরু করতে পারবেন। জি। তাহলে ম্যাডাম কি আমি 20 ইউনিট লং অ্যাক্টিং শুধু মানে ওয়ান্স দিলে রাতে দিব? হ্যাঁ, শুধু রাত। আচ্ছা। ম্যাম, আর এটা হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক ধরেন সময় এই পেশেন্ট 300 ইন্টারন্যাশনাল ইউনিট যদি রাতে দেওয়া হয়, মানে আমার প্রোভাকে এরকম 300 ইন্টারন্যাশনাল ইউনিট যেগুলো আছে, টুজে সম্ভবত, এটা শুধু রাতে দিছে লং অ্যাক্টিং। তো 300 ইন্টারন্যাশনাল ইউনিট মানে চুজ করার কারণটা কি? 100 ইন্টারন্যাশনাল ইউনিটের হ্যাঁ, পরিবর্তে? 300 ইন্টারন্যাশনাল ইউনিটটা আসলে যেসব পেশেন্টের আমাদের যে নর্মালি যেগুলা 100, সবগুলো তো 100ই থাকে, ওইটা আসলে কনসেন্ট্রেশন অনেক বেশি। এই পেশেন্ট গুলার ইনসুলিন রেজিস্ট্যান্স এত বেশি থাকে, ওনাদের অনেক ডোজ লাগে। এই জন্য এত বেশি হাইলি কনসেন্ট্রেটেড ইনসুলিন ইউজ করা হয়, যার জন্য ধরেন একটা ওই পেশেন্টের 100 ইউনিট গ্লার্জিনের একটা ভায়াল সে ইউজ করবে, তার ডেইলি ডোজ সে হয়তো বা 150, মানে দেখা গেল তার ডেইলি বেজালি হচ্ছে গিয়ে 60 এরকম লাগতেছে। তা যার বেজাল ডোজ 60 লাগতেছে, তার হাইলি ইনসুলিন তারপরও কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমরা আসলে ওইভাবে তার ক্ষেত্রে আমরা ওই হাইলি কনসেন্ট্রেটেডটা ইউজ করব। ঠিক আছে, যাদের ইনসুলিন সেনসিটিভিটি কম, ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, তাদের ক্ষেত্রে এটা করা হয়। ম্যাডাম, ম্যাডাম ওই মেটফরমিন ছাড়া আর কোনো ড্রাগ কি আসলে সেন্সিটাইজ করে কিনা? আমি একটা জায়গায় দেখেছিলাম ভোগলি বুস্টটা নাকি করে। এটা আসলে আর কি কি না করে না, এটা? ভোগলিবোজ কোনো ইনসুলিন সেনসিটাইজার না। এটা তো, এটা তো আপনার ওই যে অ্যাকারবোজ না, এটা তো আসলে কার্বোহাইড্রেট একটা যে অ্যাবজর্পশন। আলফা গ্লুকোজাইড ইনহিবিটর যেটা হ্যাঁ, ওটা। আলফা। তাহলে শুধু মেটফরমিনটাই হচ্ছে সেন্সিটাইজার? জি। রাইজোটেকের ডোজটা কিরকম হবে? রাইজোটেক পেনফিল। রাইজোডেক তো একটা প্রিমিক্সড ইনসুলিন,
রাইজোডেকটা হচ্ছে প্রিমিক্স, যেহেতু 50% হচ্ছে গিয়ে বেজাল হবে, 50% বোলাস হবে। আচ্ছা, এক মিনিট। রাইজোডেক না, রাইজোডেকটা হচ্ছে আপনার, রাইজোডেক তো একটা প্রিমিক্সড ইনসুলিন। এটার হচ্ছে গিয়ে আপনার 2/3 হচ্ছে গিয়ে আপনার বেজাল, বা 2/3 হচ্ছে গিয়ে বেজাল। আচ্ছা, আর সরি মিনিট, হ্যাঁ 70% হচ্ছে বোলাস। আচ্ছা, এটা আপনি প্রিমিক্সডের মতো করে শুরু করতে হবে। প্রিমিক্স যেরকম আমরা যেটা আপনার প্রিমিক্সডের যে 2/3 আর হচ্ছে 1/3 এর যে রেজিমেন্টটা, সেভাবে দিতে হবে। ম্যাডাম শেষ যেটা বলছিলাম 2/3 আর 1/3 টোটাল ডোজে 2/3 হচ্ছে গিয়ে আপনার মর্নিং এ দিবে, আর বাকি 1/3 হচ্ছে গিয়ে রাতে দিবে। টোটাল যে ডোজ ওনার রিকোয়ারমেন্ট তার। প্রিমিক্সড আর রাইজোটেকের মধ্যে ডিফারেন্সটা কিরকম হবে, মানে কোনটা এফিকেসি না, ভালো? প্রিমিক্সড আর রাইজোটেক দুইটাই তো আপনার হচ্ছে গিয়ে, রাইজোটেকও প্রিমিক্সড, কিন্তু রাইজোটেক হচ্ছে আপনার অ্যানালগ প্রিমিক্সড। ম্যাডাম অ্যানালগ প্রিমিক্স এবং কনভেনশনাল প্রিমিক্সের মধ্যে পার্থক্যটা কি আসলে ওইটা যে ওই খাওয়ার 5 মিনিট আগে বা ওই হ্যাঁ হ্যাঁ, সুবিধাটা? একই। মানে আপনার ওটা হচ্ছে অ্যানালগ গুলোকে প্রিমিক্সড, অ্যানালগ দিয়ে প্রিমিক্সড বানানো হয়েছে, এটা কনভেনশনাল দিয়ে প্রিমিক্সড বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা। আর র্যাপিড অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং এর ডোজ কি সেম ভাবে ক্যালকুলেট হবে? ক্যালকুলেশন না, র্যাপিড অ্যাক্টিং তো আপনার হচ্ছে 50-50, বেজাল 50 বোলাস 50, মানে যেটা বেজাল বোলাস রেজিমেন্ট। আর যেটা হচ্ছে প্রিমিক্সড বা স্পিড মিক্স, সেটা হচ্ছে গিয়ে শর্ট অ্যাক্টিংটা 1/3 টোটাল ডোজের, আর 2/3 হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা। না, আমি ম্যাডাম এটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি একটা পেশেন্টকে আমি যদি রেগুলার ইনসুলিন দেই আর একটাকে হচ্ছে আমি যদি র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন দেই, মানে কত ডোজে শুরু করব, এটা কি সেম কিনা? মানে আপনার যেটা হচ্ছে যে কত ডোজে শুরু করবেন, মানে আপনি তো প্রথমেই কি শুরু করবেন ইয়ে দিয়ে, বেজাল বোলাস দিয়ে শুরু করবেন, নাকি বেজাল বোলাস রেজিমেন্ট দিবেন, নাকি শুধু বেজাল দিবেন? আমি এটা জানতে চাচ্ছি যে বেজাল বোলাস হোক অথবা শুধু বোলাস হোক, সেক্ষেত্রে আমরা প্রথমেই যে শুরু করতে পারি, এটা আমি মানে রেগুলারের ক্ষেত্রেও যদি শুরু করি অথবা আমি যদি র্যাপিড অ্যাক্টিং শুরু করি, মানে ডোজটা একই হবে হ্যাঁ কিনা বা হ্যাঁ, নাকি? ডোজটা একই থাকবে, জি ডোজটা হ্যাঁ, ডোজটা। এটাই জানতে চাচ্ছি। ম্যাডাম যদি হচ্ছে যেসব পেশেন্টের সার্জারি শোনা যায় না, কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো ম্যাম, হিউম্যান ল্যাব মিক্স যেগুলো আছে 25-50, এটার ডোজটা কিরকম হবে? হিউম্যান ল্যাব মিক্স, হ্যাঁ, এটা হচ্ছে আপনার টোটাল যে ডোজটা, টোটাল ডোজ তো সবগুলোর একভাবে হিসাব করতে হবে। হ্যাঁ, টোটাল ডোজ যেটা হবে সেটার হচ্ছে গিয়ে অর্ধেক হচ্ছে গিয়ে উনি সকালে পাবে, আর অর্ধেক হচ্ছে গিয়ে উনি রাতে পাবে, যেহেতু আপনার ইয়ে রেজিমেন্ট। হ্যালো ম্যাডাম, কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, যদি পেশেন্টের সার্জারির সময় তো হচ্ছে শুধু শর্ট অ্যাক্টিংটা চালাই, তো সেই ক্ষেত্রে শর্ট অ্যাক্টিং এর তার টোটাল ডোজটা কি জাস্ট আমরা 3 ভাগ করে দিই? সার্জারির সময় মানে সার্জারির সময় তো আমরা তো ওরাল ড্রাগ বা এগুলো অফ করে দিয়ে শর্ট অ্যাক্টিংটা চালাই, সেই ক্ষেত্রে শর্ট অ্যাক্টিংটা হচ্ছে যে টোটাল ডোজটাকে আমরা 3 ভাগ করে 3 বেলা দিব। ব্যাপারটা হচ্ছে পেশেন্ট যদি ওরাল ড্রাগ পায়, মনে করেন যেই দিন যখন থেকে সে মুখে খাবে তখন থেকে তো সে ওরাল ড্রাগ পাবে। আর তার আগে আসলে আমরা এটা যেটা করি, ক্লিনিক্যালি আমরা পেশেন্টের ব্লাড সুগারটা দেখি যে তার কন্ট্রোলটা কেমন থাকে, সেই অনুযায়ী আমরা শর্ট অ্যাক্টিং ওইটা আমরা আসলে সার্জারির সময় ডিসিশন নিই। এটা জাস্ট আপনার যদি পেশেন্টের ব্লাড সুগারটা দেখা যায় অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ইউটিলাইজিং ডোজ, মানে হচ্ছে গিয়ে আপনার দেখা যায় 2.5 গ্রাম গ্লুকোজকে এক এক ইউনিট ইনসুলিন নিউট্রালাইজ করে, ওই হিসেবে আমরা দিই।
এভাবে ওই ধরনের পেশেন্ট যেগুলো আর কি সার্জারির পেশেন্ট, অ্যাকিউট সার্জারি, ওই ধরনের ক্ষেত্রে আমরা আসলে এইভাবে হিসাব করি। ওই পেশেন্টের পেরি অপারেটিভ ব্লাড গ্লুকোজটা যাতে 7 বা 10-এর মধ্যে থাকে, এটার আমরা চাই। এটা করার জন্য আমাদের ওই একটা পিট বা নভোর্যাপিড এগুলো আমরা গ্লুকোজের মানে ডেক্সট্রোজের মধ্যে ঢুকায় কতটুকু ম্যানেজ করা যায় এবং সাথে কন্টিনিউ 2 আওয়ারলি বা 1 আওয়ারলি মনিটরিং করে করি। ওইটার সাথে এইটার কোনো সম্পর্ক। ম্যাডাম এখানে আপনারা একটা পিটটা কোন কন্ডিশনে ইউজ করেন আর নবরেপিটটা কোন কন্ডিশনে? যেমন আমি একবার বলছি। আচ্ছা ম্যাম, প্রেগন্যান্সিতে মানে কোন কোন ইনসুলিন সেফ? প্রেগনেন্সিতে হিউম্যান ইনসুলিন যেগুলো, সেগুলো আমরা সবই ইউজ করতে পারি। আর ইউজ করতে পারি না সেটা হচ্ছে কনভেনশনাল ইনসুলিনের মানে হিউম্যান ইনসুলিনের মধ্যে সবগুলোই দিতে পারবো, শুধুমাত্র যেটা হচ্ছে কিছু ব্র্যান্ড নেম অ্যানালগ ইনসুলিনের মধ্যে আমরা যেটা গ্লুলাইসিন সেটা দিতে পারবো না। আর লং অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে গিয়ে গ্লার্জিন আর ডেটেমির, এটা গ্লার্জিন আর ডিগ্লুটেক দিতে পারবো, বাকি সব দিতে পারবো। হিউম্যান ইনসুলিনের মধ্যে ম্যাডাম ইন্টারমিডিয়েটের মধ্যে এগুলো আপনারা কোনটা বেশি ইউজ করেন আপনি? হিউম্যান ইনসুলিনের মধ্যে আমরা আসলে হিউমুলিন আরএন এটা ইউজ করি আর একটা বিট ইনসুলেটর ইউজ করি, মানে ইনসুলেটর আর হিউমুলিন এন এগুলো ইউজ করি। প্রেগন্যান্সিতে প্রিমিক্সড এগুলো দেওয়া যাবে, ম্যাক্সিলিন প্রিমিক্সড? হ্যাঁ দেওয়া যাবে। 30-70 প্রিপারেশন আর 50-50 প্রিপারেশন বলবেন যে কখন ইউজ করা হয়? ম্যাডাম অপারেটিভ কেসে আপনারা অপারেশনের পর কয়দিন পর্যন্ত ইনসুলিন কন্টিনিউ করেন? পেশেন্ট যখন খেতে পারে, যদি পেশেন্ট আগে থেকে ইনসুলিন না পায় তখন আমরা ওরাল ড্রাগে চলে যাই, যখনই খেতে পারবে। ম্যাডাম 30-70 আর 50-50 প্রিপারেশনের ইন্ডিকেশনটা একটু ভালো। এইটা আসলে ব্যাপারটা হয় কি, যে যেসব পেশেন্টের দেখা যায় যে ফাস্টিংও বেশি, আবার হচ্ছে গিয়ে পোস্টপ্রান্ডিয়ালটাও বেশি, দুইটাই বেশি, সেসব ক্ষেত্রে সাধারণত সবচেয়ে বেশি আমরা আসলে 30-70টা ইউজ করি, এটাই মোস্ট কমন। আর তারপরও 50-50 ইউজ করা হয়। 50-50টা ইউজ করা হয় যেসব পেশেন্টের ফাস্টিংটা অনেক বেশি থাকে, আবার দেখা যায় পোস্টপ্রান্ডিয়ালও বেশি থাকে, দুইটাই দেখা যাচ্ছে যে ফ্লাকচুয়েশনটা টার্গেট থেকে 3 থেকে 6-এর মধ্যে এরকম, সেসব ক্ষেত্রে আমরা 50-50 দিই। আর তাছাড়া ইউজুয়ালি আসলে মোস্ট কমনলি মানে এটা একটা খুব কমনলি আমরা যেটা ইউজ করি প্রিমিক্সড এর মধ্যে 30-70টাই বেশি ইউজ করা হয়। তা না হলে দেখা যায় ওই পেশেন্ট গুলার ওই 50-50 ইউজ করার অসুবিধাটা হচ্ছে কি, ওই পোস্টপ্রান্ডিয়ালটা ভালো কন্ট্রোল হয় কিন্তু দেখা যায় ফাস্টিংটা ঠিক মতো কন্ট্রোল হয় না, কম হয়। মানে 50% ফাস্টিং দিলে এটা দেখা যায় ফাস্টিংটা কন্ট্রোল হয় না, আর আমাদের মেইন টার্গেটই তো হচ্ছে আমরা ফাস্টিং কন্ট্রোল করব, এই জন্য 50-50টার ইউজটা একটু কম। ম্যাডাম যদি আমরা 30-70 ইউজ করি এবং দেখা যায় যে শোনা যায় না। হ্যালো হ্যাঁ বলো। যদি হচ্ছে 30-70 ইউজ করলাম, তো এখন 2 বেলা হচ্ছে মিলিয়ে টোটাল 100 এর কাছাকাছি চলে যাবে, তো সেই ক্ষেত্রে তখন আমরা চেঞ্জ করে মানে কি প্রিপারেশন দিব? যদি রোগী অ্যাফোর্ড করতে পারে তাহলে তো বেজাল বলস, আর না পারলে আমরা স্প্লিট মিক্স দিব। আরেকটা ব্যাপার হচ্ছে যদি প্রিমিক্স পাচ্ছে তাদের হচ্ছে মানে নিয়ার 100 গেল যে সে হচ্ছে 40 করে পাচ্ছে, 40 পায় সকালে 36 পায় রাতে, তাতেও তো কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে কি আমরা আলাদা করে একটা পিট অ্যাড করবো কিংবা না? এটা ঠিক না, এটা কোনো রেজিমেন্ট না। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে সরাসরি রেজিমেন্টটা চেঞ্জ করে আমরা স্প্লিট মিক্সে চলে যাও। মানে মাঝখান থেকে অনেকে করে এরকম, প্রেসক্রিপশনও দেখছি আমি, কিন্তু এটা আসলে কোনো রেজিমেন্ট না যে মানে আমি প্রিমিক্স ইউজ করলাম মাঝখানে আমি আবার একটা শর্ট অ্যাক্টিং ব্যবহার করলাম। ম্যাডাম স্প্লিট মিক্সে ইন্টারমিডিয়েটের সাথে র‍্যাপিড অ্যাক্টিং দেওয়া যাবে কিনা? না, এটা ঠিক না, এটা আপনার মিক্স করা ঠিক না, কনভেনশনালের সাথে অ্যানালগ মিক্স করা যাবে না। আচ্ছা, আর লং অ্যাক্টিং কি কখনো মিক্স করে দেওয়া যায়? লং অ্যাক্টিংটা কখনো দেয় অনেকে, কিন্তু আইডিয়ালি আসলে দেওয়া উচিত না। মানে স্প্লিট মিক্সটার ক্ষেত্রে যেভাবে পেশেন্ট আগে দুইটা আগে মিক্স করে একটা সিঙ্গেল পিকের মাধ্যমে দিতে পারে, এটা লং অ্যাক্টিং এর ক্ষেত্রে আসলে এটা এই সুবিধা নাই নাকি? এটা
বুঝলাম না কি বললেন। মানে বলছি যে স্প্লিট মিক্স বলতে আমরা সাধারণত ইন্টারমিডিয়েট এবং রেগুলার বা শর্ট অ্যাক্টিং যেগুলো হ্যাঁ হ্যাঁ ইউজ হ্যাঁ করি, পেশেন্ট তো দুইটা একবারে নিয়ে আগে পরিষ্কারটা নিয়ে পরে হচ্ছে ঘোলাটা নিয়ে মিক্স করে দেন একটা সিঙ্গেল প্রিকে দিয়ে দেয়। তো হুম যারা বেজাল বোলাস পাচ্ছে তাদের হুম ক্ষেত্রে এটা কি করা যাবে কিনা যে মিক্স করে দেন সিঙ্গেল প্রিকে না দেয়া? না 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 না। আচ্ছা। ম্যাডাম, একটা পেশেন্টকে যদি আমরা লং অ্যাক্টিং শুরু করি সেক্ষেত্রে তাহলে তার কতদিন পরে গিয়ে হচ্ছে আমরা প্রিমিক্সে যেতে পারবো, বা হচ্ছে প্রিমিক্স বা স্প্লিটে যাব, আর ওটার মনিটরিংটা কিরকম হবে? সাপোজ যে মর্নিং ফাস্টিং, মর্নিং পোস্ট ফ্রন্টিয়ার, দুপুরে হ্যাঁ রাতে পোস্ট ফ্রন্টিয়ার, মানে এটার মনিটরটা কিরকম হবে, আর কতদিন পরে আমরা হচ্ছে এই লং অ্যাক্টিংটা চেঞ্জ, বুঝবো যে লং অ্যাক্টিং এ কাজ হচ্ছে না, লং অ্যাক্টিংটা চেঞ্জ করে হচ্ছে প্রিমিক্স বা স্প্লিটে। লং অ্যাক্টিং এ কাজ হবে না কেন? লং অ্যাক্টিংই তো মানে আপনার প্রিমিক্সড বা স্প্লিট মিক্সে কাজ হইতে না পারে, লং অ্যাক্টিংই তো সবচেয়ে বেশি ভালো। এটাতে কাজ হবে না, ওইটাতে ব্যাক করবো কেন? আমি তো রেট্রোগেট যাব না, আমি আগে তো পেশেন্টের প্রিমিক্স দিব প্রথমে। পেশেন্ট যেহেতু সবাই কম প্রিক চায়, প্রিমিক্স দিয়ে যদি দেখি হচ্ছে না, তখন আমরা, অথবা পেশেন্ট অনেক হাই সুগার নিয়ে আসছে, তখন আমি স্প্লিট মিক্স বা বেসাল বোলাসে যাব। আর একটা জিনিস হচ্ছে মনিটরিং ব্যাপারটা তো আমরা জানি, 4 বেলা আমরা মনিটরিং করি, কখনো কখনো আমরা 6 বেলাও করি। সকালে খালি পেটে, আফটার লাঞ্চ, আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, আফটার ডিনার, বিফোর লাঞ্চ, বিফোর ডিনার, এই দুইটা আমরা এডিশনাল করতে পারি ফাস্টিংটা ঠিক মতো বা প্রি মিল গুলা কন্ট্রোল থাকে কিনা এটা দেখার জন্য। যদি পেশেন্টের ব্লাড গ্লুকোজটা কন্ট্রোলে থাকে তাহলে আসলে সপ্তাহে একদিন 4 বেলা করা উচিত। নিয়মটা হচ্ছে যেদিন করবে সেদিন পুরো 4 বেলার প্রোফাইলটাই করবে, একদিন ফাস্টিং করলো একদিন আফটার ব্রেকফাস্ট করলো এরকম না, এটাই নিয়ম। 1 সপ্তাহ পর পর করতে পারে, আর কন্ট্রোলে থাকলে 15 দিন 1 মাস পরেও করতে পারে। প্রথমে যখন ইনিশিয়ালের দিকে তখন সে সপ্তাহে 3 দিন, মানে 3 দিন পর পর করতে পারে, অথবা সপ্তাহে একদিন করতে পারে, পরে কন্ট্রোল হয়ে গেলে 15 দিন করতে পারে। ম্যাম, কেউ যদি প্রিমিক্স ইনসুলিন পায়, কত? কেউ যদি কেউ যদি প্রিমিক্স ইনসুলিন পায়, এখন দেখা গেল দুপুরে তার লাঞ্চের পর তার ডায়াবেটিসটা বেশি, তখন কি তাকে একটা শর্ট অ্যাক্টিং একটা পিট বা নপরেপিড দেওয়া যাবে? এখন কত বেশি? মানে তখন আফটার লাঞ্চ হচ্ছে দেখা গেল যে 12-14 এসে পড়ে, না, ব্যাপারটা হচ্ছে তখন শর্ট রেজিমেন অ্যাক্টিং হিসেবে একটা আমি দেওয়া এটা যাবে? করতে পারবো না। একটা যদি হয় যে পেশেন্ট প্রিমিক্স পাচ্ছিল, সেই পেশেন্ট, আমি ইমার্জেন্সি ডিউটি করতেছি, পেশেন্ট প্রিমিক্স ইনসুলিনে ছিল, সে 22-24 সুগার, খারাপ অবস্থা নিয়ে আসছে, সেক্ষেত্রে তো আমি পেশেন্টকে শর্ট অ্যাক্টিং দিবই প্রথমে, দিয়ে আমি তার সুগার আগে কমাবো। সেটা হচ্ছে একিউট ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি করব। কিন্তু রেগুলার 12-14তে তো আর রোগীরা এরকম হবে না। 12-14 ক্ষেত্রে রেগুলার বেসিসে আমি এরকম কিছু করব না। কেবলমাত্র যেই পেশেন্ট আগে থেকে প্রিমিক্স পাচ্ছিল কিন্তু কোনো মনিটরিং নাই, কিছু নাই, পরে আমার কাছে আসছে, কখনো সুগার 30-40 নিয়ে আসছে, তখন আমি শর্ট অ্যাক্টিং দিব। ম্যাম, সমস্যা সেক্ষেত্রে শর্ট অ্যাক্টিংটা আমরা কতটুকু দিব, এরকম 30 বা এটা 40 আমাদের মিনিট? জাজমেন্ট, এটা ওই রকম না যে ডোজ হিসাব করে যেগুলা, এটা আমাদের ক্লিনিক্যাল জাজমেন্ট নিয়ে, যে আমরা পেশেন্ট আসছে অনেক বেশি, পেশেন্টের ইনসুলিন, পেশেন্টের দেখা যাচ্ছে আমি গ্রামে কাজ করতেছি, আমার পাম্প নাই, তখন হচ্ছে পেশেন্টের হাইড্রেশন মেনটেন, মানে স্যালাইন ঝুলাই দিলাম, 10 ইউনিট অ্যাট্রাপিড দিয়ে দিলাম। পেশেন্ট যদি, এটা আমরা দেই সাধারণত 40 বা 30 ব্লাড সুগার নিয়ে আসলো, তখন আমি পেশেন্টকে হয়তো 10 ইউনিট অ্যাট্রাপিড সাবকিউটেনিয়াসলি ম্যাম, দিয়ে দিলাম। ওটা যদি দিয়ে তারপর পেশেন্টের আমরা কতক্ষণ পর আবার সুগারটা মনিটর করব? 2 ঘন্টা পর পর আমরা মনিটর, জি ম্যাম। যদি 2 ঘন্টা পর। তারপরে কন্ট্রোল না, 2 ঘন্টা পর, তারপর যদি না কমে সেক্ষেত্রে? ওটা তো আসলে একিউট ম্যানেজমেন্ট, আমরা পেশেন্টের তখন ইনসুলিন পাম্প দিব, মানে আইভি ইনসুলিন দিয়ে দিই। তখন যদি ম্যাডাম পেশেন্টের সাবকিউটেনিয়াসে কাজ হচ্ছে না, তাহলে আমরা তখন পেশেন্টের আইভি ইনসুলিন দিই। কে? ম্যাডাম একটা পেশেন্টের যদি প্রিমিক্সড দিয়ে তার সকালে এবং রাতে পুরোপুরি কন্ট্রোলে আছে, শুধু দুপুরে একটু বেশি আছে খাবার পরে, তো এই পেশেন্টকে আসলে আমরা তখন স্প্লিট মিক্সড দেওয়াটাই ভালো হবে, নাকি দুপুরের জন্য শুধুমাত্র একটা এক্সট্রা শর্ট অ্যাক্টিং অথবা আপনার ওই যে মেগলিটিনেক্স টাইপের কিছু অ্যাড করে হ্যাঁ দিব? দিতে পারেন, হ্যাঁ, নমোপিল দেওয়া যেতে পারে, এটা ভালো, এটা আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা, আমার মনে হয় আর ম্যাডাম কোশ্চেন না থাকলে আর নবমিক্স একটা মনে 30 সেশন আছে। এটার আমি নবমিক্স 30 এটার ডোজটা কিরকম হবে, বা এটা কখন কাজে দেওয়া উচিত?
এটা যাদের মনে করেন যে ব্লাড সুগারটা খুব বেশি না, আবার যাদের দেখা যাচ্ছে খাবারের নিয়মটা মোটামুটি খুব সুন্দর মতো মেনটেন করতে পারে, খাবারের নিয়ম মেনটেন করতে পারে, যাদের ব্লাড সুগারটা বেশি না বা ব্লাড সুগারের ফ্লাকচুয়েশন গুলা ওয়াইড না, এই পেশেন্টকে আমরা দিতে পারি। ডোজটা কিরকম হবে? ডোজ যেরকম নরমাল যে ডোজ যেরকম বলছিলাম, যা বললাম ওই ডোজই, ডোজ টোটাল হিসাব করে সকালে রাতে দিতে হবে। এটা কি ম্যাম 2/3 1/3 হ্যাঁ হিসেবে নাকি? জি 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 2/3 1/3। ম্যাম ইনসুলিনের সাথে অরাল ড্রাগ হিসেবে মানে কখন দেওয়া উচিত? ইনসুলিন পেলেও সাথে অরাল ড্রাগ অ্যাড করা যেতে পারে কোন কোন কন্ডিশনে? ওই যে পেশেন্টের বা যদি কি ধরনের মেটফর্মিন তো আমরা দিতেই, মেটফর্মিন হ্যাঁ বলো, হ্যাঁ মেটফর্মিন তো আমরা দিতেই পারি, ওরাল ড্রাগ হিসেবে সেন্সিটাইজার হিসেবে দিতেই পারি। আর ওই যে যেটা বললাম তখন যে পেশেন্টের যদি সিকেডি বা এসসিভিডি রিস্ক ফ্যাক্টর গুলো থাকে, অথবা হ্যাঁ এই ধরনের কিছু থাকে, মানে মেইনলি এসসিভিডি রিস্ক অথবা সিকেডি এই ধরনের কিছু থাকে, তাহলে আমরা ওটাও দিতে পারি ইনসুলিনের সাথে। এম্পাগ্লিফ্লোজিন অথবা মানে কি আমরা এম্পাগ্লিফ্লোজিন মেটফর্মিন এগুলো আমরা দিতে পারি, সমস্যা নেই। আমার মনে হয় আর যদি কারো কোশ্চেন না থাকে আমি সেশনটা ক্লোজ করতে চাচ্ছিলাম। ম্যাম সিকেডি পেশেন্টের ক্ষেত্রে যদি হচ্ছে তাকে আমরা এম্পা দিলাম সকালে আর র্যাপিড ইনসুলিন পাচ্ছে সে, তাহলে কি ওইটার ডোজটা কি অ্যাজ ইউজুয়াল হবে নাকি ম্যাম একটু মানে না কমে যাবে, অনেক কমে যায়, ডোজ অনেক কমে যায়, আপনি মনিটর করে দিবেন। অনেক সময় দেখা যায় ওনাদের ওই সিকেডির পেশেন্ট গুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পোস্টপ্রান্ডিয়াল সুগার কন্ট্রোল করার জন্য কিছু না দিলেও চলে, অথবা শুধু বেজালটা দিলেই হয়, অথবা ডোজ অনেক কমাই দিতে হয়। এম্পাগ্লিফ্লোজিন বা এই ধরনের ওষুধ দিলে ডোজ অনেক কমে যায়, অনেক কমে যায়। পেশেন্ট ইনসুলিন পায় ম্যাডাম সিকেডি পেশেন্টকে তো ইনসুলিন কম লাগে, আসলে আমরা কতটুকু কম দিব বা কিভাবে এটা? এইটা আসলে যে এরকম আপনার ব্যাপারটা হচ্ছে যে সিকেডি পেশেন্টের ডোজ তো কম লাগে, এটা আসলে আমরা যদি দেখি যে পেশেন্টের ইজিএফআর এর উপরে, যদি পেশেন্টের ইজিএফআর একেবারে দেখা গেছে যে আপনার 10 থেকে 50-এর মধ্যে ইজিএফআর আছে, তাহলে আমাদেরকে রিডাকশন করে মানে 25% রিডাকশন করে দিব আমরা, টোটাল যে ডোজ তার 25% রিডাকশন করে দিব। আর যদি দেখা যায় ইজিএফআর 10-এর নিচে নেমে গেছে তাহলে আমরা 50% রিডাকশন করে দিতে পারি। সেক্ষেত্রে ডোজটা কি যে 0.1 to 0.2 ইউনিট পার কেজি ডোজটা আপনি হিসাব করবেন নরমালি, অথবা সে একটা ব্যাপার এমন হয় কি আমরা এইভাবে ডোজের কথা এইভাবে বলে আমরা ইনসুলিন শুরু করি, কিন্তু আপনি যে রোগীগুলোকে পাবেন ম্যাক্সিমাম রোগী তো আগে থেকে ইনসুলিন পাচ্ছিল এই রকম, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা আসলে পেশেন্ট আগে থেকে যে ডোজ পাচ্ছিল যেটা দিয়ে হয়তোবা তার ডায়াবেটিস আগে থেকে কন্ট্রোলে ছিল, কিন্তু পেশেন্টের এখন ইজিএফআর 10 থেকে 50-এর মধ্যে আসছে, তখন আমাকে 25% ডোজ কমাই দিতে হবে। আগে যে ডোজ পাচ্ছিল টোটাল ডেইলি ডোজ বলে, সেই ডোজটা আমি 25% কমাই দিই। আর যদি ইজিএফআর 10-এর কমে যায় তখন আমাকে সেক্ষেত্রে 50% ডোজ রিডাকশন করে দিতে হবে টোটাল ডেইলি। সেক্ষেত্রে কি ধরে ম্যাম পেশেন্টটা যদি ভেজাল বোলাস দুইটাই পায় তাহলে দুইটার ক্ষেত্রেই 25% করে হ্যাঁ কমবে? দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর ম্যাম কোন একটা পেশেন্ট মানে নতুন একদম নিউলি ডায়াগনোজ সে হচ্ছে ডায়াবেটিক, এখন তাকে হচ্ছে আমাদের ইনসুলিন শুরু করা লাগবে, এখন ইনসুলিনের ডোজটা আপনি যেটা বললেন ম্যাম ক্যালকুলেশন করে আমরা ওইভাবেই দিব নাকি এর চেয়ে একটু কম দিব? মানে 0.12, হ্যাঁ আপনি যদি বেসাল ইনসুলিন শুরু করেন তাহলে তো 0.1 to 0.2 ইউনিট করে শুরু করবেন, এর চেয়ে কম দেওয়ার তো দরকার নেই। 0.1 থেকে 0.2 ইউনিট পার কেজি বডি ওয়েট, যেটা এর চেয়ে কম যদি নিউলি ডিটেক্টেড হয় এর চেয়ে কমে শুরু করার আসলে কিছু না, হয় 8 ইউনিট শুরু করতে পারেন, অথবা আপনি মানে বডি ওয়েট হিসাব করে আসলে হয়তোবা দেখা গেল বডি ওয়েট হিসাব করে আপনার 10 হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে যে রোগীটা আবার পরে কবে আসবে, হাইপো হয়ে যেতে পারে, এরকম যদি কোনো কিছু মনে হয় তাহলে হয়তো আপনি খুব বেশি হলে 8 করে দিতে পারেন।
এটা আপনার ক্লিনিক্যাল একটা জাজমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে তেমন মানে 0.1 to 0.2 বডি ওয়েটের যে ব্যাপারটা ইউনিট, এটা আসলে হাইপো করার রিস্কটা অনেক কম থাকে, এটা এমন নিউলি ডিটেক্টেডের ক্ষেত্রে এটা তেমন কোনো ব্যাপার না। আর ম্যাম যদি গরিব পেশেন্ট হয় যে সে ফিনান্সিয়ালি অতটা না, সে শুধু হচ্ছে মানে বোলাসটা ওভাবে নিতে পারবে না, মানে লং অ্যাক্টিং যেটা, তাহলে সেক্ষেত্রে ওদের হচ্ছে যদি আমাদের র্যাপিড অ্যাক্টিং দিতে হয় তাহলে সেক্ষেত্রে কি আমরা মানে অ্যাজ ইউজুয়াল ডোজটাই দিব? হ্যাঁ, ডোজ আমার ঠিক থাকবে, আপনি হচ্ছে ইয়ে করবেন, প্রিমিক্স দিবেন অথবা স্প্লিট মিক্স দিয়ে দিবেন কম খরচে। ম্যাডাম, এই যেসব পেশেন্ট হচ্ছে ইনসুলিন চায় তাদের কি লিনাগ্লিপটিন দেওয়া যায়? কি দিবেন? লিনাগ্লিপটিন। হ্যাঁ, সমস্যা নেই, দেওয়া যাবে। লিনাগ্লিপটিন তো হচ্ছে ওই যে বিটা সেল থেকে ইনসুলিন করে, যেহেতু অলরেডি বিটা সেল এক্সহস্টেড, সেক্ষেত্রে লিনাগ্লিপটিনটা কোনো প্রবলেম করবে কিনা? না, লিনাগ্লিপটিন তো আসলে আপনার এটা তো হচ্ছে কি আপনার মানে বিটা সেল থেকে তো সরাসরি, এটা তো ইনসুলিন সিক্রেটোগগ না, লিনাগ্লিপটিন তো ইনসুলিন সিক্রেটোগগ না, এটা তো আপনার ওই আপনার DPP-4 ইনহিবিটর, যেটা হচ্ছে আপনার ডাইপেপটাইডেস 4 এনজাইমটাকে ইনহিবিট করবে যেন ইনসুলিনটাকে ডিগ্রেড GLP-1টাকে ডিগ্রেডেশন না করতে পারে, এটা তো সিক্রেটোগগ না। ম্যাডাম, শুধু লং অ্যাক্টিং দিতে গেলে আমাদের যে হিসাব 0.1 থেকে 0.2, হ্যাঁ, যদি বেজাল দিতে চাই তখনও কি এই হিসাবটাই হবে নাকি তখন একটু কমাই দিব? মানে এর সাথে যদি বোলাস দিতে চাই। বোলাস দিতে চান? না, এটা আসলে নিয়মটা হচ্ছে আপনার এইটা ব্যাপারটা কি, ওই যে আপনার বোলাস যদি দিতে চান তাহলে হচ্ছে যদি আপনি চিন্তা করেন যে রোগীর হয়তো দেখা গেল যে টার্গেট আসলে আপনাদের এটা নিয়ে বারবারই সমস্যা হচ্ছে, আপনারা প্রথমে যেটা করবেন আইডিয়াল নিয়মটা হচ্ছে আপনারা প্রথমে বেজাল শুরু করবেন, ঠিক আছে? এখন বেজাল শুরু করে আমাদের টার্গেট হচ্ছে ফাস্টিংটা কন্ট্রোল করব, ঠিক আছে? ফাস্টিংটা শুরু করব, ফাস্টিংটাকে কন্ট্রোল করব, ফাস্টিং কন্ট্রোল করার পরে আমরা বোলাস দেব। যদি এটা না হয় তাহলে আমরা হচ্ছে বেজাল বোলাসের সিস্টেমটাই হচ্ছে আপনার 50-50, মানে টোটাল ডোজ যদি ওনার 10 হয় তাহলে আপনি হচ্ছে গিয়ে আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট অনুযায়ী টোটাল ডোজ যদি আপনার 10 হয় তাহলে আপনি হয়তো বা ওনার দেখলেন যে ফাস্টিংটা হচ্ছে গিয়ে 12 আছে, আপনি ইয়ে দিলেন হচ্ছে গিয়ে ল্যান্টাস বা লং অ্যাক্টিংটা দিলেন 8 ইউনিট, আর যদি আপনি বোলাসটা একবারই শুরু করতে চান তাহলে আপনি ভেরি লো ডোজ, ওনার পোস্টপ্রান্ডিয়াল গুলো আপনি দেখতেছেন যে 12, 14, 16 এরকম, তখন আপনি 4 করে শুরু করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা, সেটা 4 ইউনিটের মানে একবারে 4 ইউনিটের কম দিলে সেটা কাজ করে না, এই কথাটা ঠিক আছে? আসলে হ্যাঁ, আমরা 4 ইউনিটের কম দেই না আসলে, এরকম প্র্যাকটিস এরকম 4 ইউনিটের কম দেওয়া হয় না। কিছু দুই একটা এরকম অদ্ভুত পেশেন্ট থাকে যেগুলো দেখা যায় অনেক দিন ধরে ডায়াবেটিস, ব্রিটল ডায়াবেটিস, কখনো দেখা যায় এমন ফ্ল্যাকচুয়েশন, এরকম হয়তো আপনি হয়তো বা 1000টা পেশেন্ট দেখলে একটা পেশেন্ট পাবেন, হয়তো দেখা যাচ্ছে ওর 2 দেওয়া লাগতেছে, এরকম হয় 2 একটা, ওই যে বললাম না 1000-এ 1টা বা 2, এটা আসলে ওরকম পাওয়া যায়। আরেকটা ম্যাডাম, আমরা যে ইনসুলিনের লিমিট গুলো 2 ইউনিট করে যে পাবো, এটা কি কোনো স্কেল আছে? কত ইউনিট বেশি আসলে কত ইউনিট করে বাড়াবো, এটা কি কোনো নাকি জাস্ট আমার ক্লিনিক্যাল জাজমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি কত ইউনিট বাড়াবো? হ্যাঁ, মানে ব্যাপারটা আসলে যে আপনার ধরেন যে ফাস্টিংটা কন্ট্রোল করার পর দেখবেন যে আপনার কত বাড়তেছে, এটা আসলে নিয়মটা হচ্ছে কি আপনার 2 করে বাড়ানো, এটা কিন্তু মানে বেজাল ইনসুলিন বাড়ানোর নিয়মও এরকম যে আপনি 3 দিন পর পর 2 ইউনিট করে বাড়াবেন। কিন্তু আমরা যেটা করি, আমরা যে রোগীগুলোকে চেম্বারে দেখি অথবা আমরা তো হসপিটালে রোগী বেড়ে যাবে যদি আমরা আইডিয়াল নিয়ম ফলো করতে যাই, এই জন্য আমরা দেখা যায় 6-4 বাড়াই দিই, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি 2 ইউনিট করে বাড়াবো আর দেখ।
আমার মনে হয় আর কোশ্চেন না থাকলে তাহলে সেশনটা ক্লোজ করে দেওয়া যায়।